আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমা হালিমা, প্রভাষক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে প্রায় অনেক দিন পর আমরা আবার লাইভে এসেছি নতুন স্টুডিও সেটআপের সাথে। নতুনভাবে আমরা আবার আজকের ক্লাস শুরু করেছি। আজকে বহুল প্রতীক্ষিত প্রথম প্রাইমারি পরীক্ষা ছিল, সেটা নিয়ে একটু কথা বলবো। আমাদের লাইভ সেশনটা, আমাদের যে ফর্মাল যে পড়ার সেশনটা, সেটা শুরু করার আগে তো আমি ইতিমধ্যে আমার পরিচয় দিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইমা হালিমা, প্রভাষক, ইংরেজি বিভাগ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ট্রান্সলেশন। তার আগে একটু কথা বলে নেই ইংরেজি। যেহেতু আমি প্রাইমারির ক্ষেত্রে দিক নির্দেশনামূলক সাজেশান সকল টপিকের উপর দিয়েছিলাম, তো যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপের প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের বিষয়ে আমার একটি পরামর্শ থাকবে যে জব সলিউশনের উপর একটু জোর দিবেন, কারণ আজকের প্রশ্ন দেখা গিয়েছে যে পুরোটাই ছিল জব সলিউশন বেসড। আর ইংরেজি একদম বেসিক থেকে কোয়েশ্চেন করেছে, আমরা দেখেছি কন্ডিশনাল থেকে কোয়েশ্চেন করেছে, সিম্পল সেন্টেন্স বা সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকে প্রশ্নটা দেখেছি। তারপর দেখেছি যে একদম জব সলিউশনে যেসব ইংরেজি আসে সেই প্রশ্নটা করেছে। ইংরেজি প্রশ্ন তুলনামূলক সহজ করেছে এবং বাকি যেই ইয়েগুলো, কিন্তু গণিত প্রশ্নগুলো একটু সহজের ভিতরে মনে হচ্ছে যে কনফিউজড কয়েকটা প্রশ্নে আপনারা হয়তো হয়েছে। প্রশ্ন যদি আমরা হিসেব করি তাহলে মোটামুটি ধরে নিচ্ছি যে মানে যতটুকুতে আপনি ভাইভাতে ডাক পেতে পারেন সেটা 60 নাম্বার লাগতে পারে, বা যেই জেলাগুলোতে প্রার্থী সংখ্যা কম সেক্ষেত্রে হয়তো কম লাগবে। তো এই বিষয়ে এটা আপনাদের অনেকের জানার আগ্রহ ছিল, তাই পরামর্শক হিসেবে যেহেতু আমি প্রাইমারি সাজেশনমূলক ক্লাস দিয়েছিলাম প্রাইমারি কোর্সগুলোতে আমাদের লাইভ এমসিকিউর, তাই এই বিষয়টা নিয়ে একটু কথা বলেছি। আচ্ছা, আশা করি সবাই ঠিকঠাক শুনতে পারছেন। আজকের যে ক্লাসটা এটা অনেকটা প্রিলি এবং রিটেন বেসড এবং পুরোটাই হচ্ছে বেসিক ক্লাস। কেন বেসিক? কারণ আমরা হুট করে যখন সেন্টেন্সে চলে যাই তখন ইনফিনিটিভটা ধরার আগে ইনফিনিটিভটা আগে কোথায় বসে সেটা জানা প্রয়োজন। সবাই লাইভটা শেয়ার করে রেখে দিন। আশা করি পরবর্তীতে যখন আপনি প্রস্তুতি নেবেন সেক্ষেত্রে আপনার এই প্রস্তুতিটি সহায়ক হবে, এই ক্লাসটি অবশ্যই সহায়ক হবে। আসুন আমরা ফর্মালি ক্লাসে চলে যাই যে ইনফিনিটিভ রিলেটেড ট্রান্সলেশনে আমরা ট্রান্সলেশনগুলো আসলে কিভাবে করব। দেখুন, যখন বিসিএস বা ব্যাংক বা অন্যান্য যেই ট্রান্সলেশন যখন আপনাকে করতে হয় তখন ইনফিনিটিভের আপনি ট্রান্সলেশন করেন। এটা সাধারণত আপনি সবসময় যখন ট্রান্সলেশন প্র্যাকটিসের কারণে করে ফেলেন, কিন্তু ইনফিনিটিভ হওয়ার, কেন ইনফিনিটিভ হবে, কোথায় ইনফিনিটিভ বসাতে হবে সেগুলোর কিন্তু একটি নিয়ম রয়েছে। আমরা সেই ইনফিনিটিভ রিলেটেড ট্রান্সলেশনের নিয়মগুলো নিয়ে কথা বলবো এবং সেই সাথে অনেকগুলো উদাহরণ করব। আসুন চলুন আমরা ফর্মাল ক্লাসে চলে যাই, পড়াতে চলে যাই। ইনফিনিটিভ আমরা সবাই জানি যে টু প্লাস যে ভার্বটা আছে সেটাকে আমরা কি বলছি? ইনফিনিটিভ বলছি। তো এই যে টু প্লাস ভার্ব, এটা আসলে বাক্যে কেন বসে? এটা কি বাক্যে কাজ করতে পারে, মেইন অ্যাকশানে কাজ করতে পারে, বা এটার কেন প্রয়োজন? দেখুন, টু প্লাস ভার্ব মূলত একটি বাক্যে নন ফাইনাইট হিসেবে বসে এবং ফাইনাইট ভার্বকে সাহায্য করে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে। আমি এই প্রশ্নটা প্রায়ই পেয়ে থাকি আপনাদের থেকে
যে ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করব কিভাবে, ট্রান্সলেশন ভালো করব কিভাবে। বারবার বলছি, ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে হলে আপনাকে অবশ্যই নন ফাইনেট যে এগুলো খুব ভালো ব্যবহার জানতে হবে, একদম পুরো নিখুঁত A to Z ব্যবহার জানতে হবে। নন ফাইনেট ভার্বের সেন্টেন্স ট্রান্সফরমেশনের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে বাক্যগুলো আছে সেগুলোর ভালো ব্যবহার জানতে হবে। রিলেটিভ প্রনাউনের ভালো ব্যবহার জানতে হবে, রিলেটিভ প্রনাউনের ভালো ব্যবহার জানতে হবে। আপনার পজিটিভ ভার্বের ব্যবহার জানতে হবে, আপনাকে কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার জানতে হবে। আরও সেই সাথে টেন্সের উপর ক্লিয়ার ধারণা থাকতে হবে যে এটা কোন টেন্সে বাক্যটা হচ্ছে। মোটামুটি এই জিনিসগুলো যদি আপনি একটু ভালোভাবে রপ্ত করতে পারেন, ধরে নিতে পারেন যে আপনি ধরতে পারেন। আমরা জানি যে ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আপনারা একটা ট্রান্সলেশন করতে গেলে আপনাকে অবশ্যই একটা ক্লজ লাগবে, একটা সেন্টেন্স লাগবে। আর যখনই ক্লজের কথা বলবো তখন আমরা জানি যে একটি ক্লজে একটি ফাইনাইট ভার্ব এবং বাকি যেই ভার্বগুলো থাকে সেগুলো নন ফাইনাইটের কাজ করে। তাহলে ফাইনাইট নন ফাইনাইট আমরা মোটামুটি জানি যে ফাইনাইট হচ্ছে যে ভার্বটা দিয়ে আপনি টেন্সটাকে ধরতে পারছেন, চিনতে পারছেন। সেন্টেন্সটা বাক্যের টেন্স অনুসারে, ভার্ব অনুসারে যদি চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু নন ফাইনাইট কখনো চেঞ্জ হয় না, কিন্তু নন ফাইনাইট ছাড়া আপনি বাক্যের ট্রান্সলেশনও করতে পারবেন। তো সেই প্রসঙ্গে আমরা যেহেতু কথা বলছি ইনফিনিটিভ নিয়ে, তো আমরা আজকে ইনফিনিটিভের প্রকারগুলো জানবো এবং এই রিলেটেড যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো আমরা দেখছি যে প্রকারগত এটা হচ্ছে প্রিলিটার পড়া, এটা কখনোই ট্রান্সলেশন আপনার লাগবে না। তারপরে জাস্ট বলে দিচ্ছি যে আমরা জানি যে ইনফিনিটিভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নাউন বা সিম্পল ইনফিনিটিভ আর একটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এবার আসেন যে ট্রান্সলেশন করতে গেলে আমরা কেন নন ফাইনাইটের ব্যবহারটা জানা প্রয়োজন, বা নন ফাইনাইটটা আসলে কী কাজ করবে, ইনফিনিটিভটা আসলে কী কাজ করবে। আজকের সব আলোচনায় আমাদের ইনফিনিটিভ নিয়ে। এই জিনিসটা যখন আমরা করি, সত্য বলা ভালো গুণ, ইনফিনিটিভ, আমাদের কিন্তু মনে হচ্ছে এটা তো একদমই সহজ, এটা কখনোই ট্রান্সলেশন আসবে না। কিন্তু মূলত এইটা থেকেই কিন্তু কঠিনগুলো যাচ্ছে। তাহলে আপনি যদি সহজটা দিয়ে শুরু করেন, আপনি কিন্তু কঠিনটা করতে পারবেন। যেমন ধরুন আমি যদি বলি সত্য বলা ভালো গুণ, এখানে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বটা সাবজেক্টের কাজ করতে পারে। এই টু প্লাস ভার্বটা কিসের কাজ করতে পারে? সাবজেক্টের কাজ করতে পারে। তাহলে আমরা একটু দেখি কিভাবে কাজ করছে। সত্য বলা ভালো গুণ, তাহলে সত্য বলা ইংরেজি আমরা সবাই জানি টু স্পিক দ্য ট্রুথ। ভালো গুণ বলছে, তাহলে যদিও ভালো গুণ বলতে গুড ভার্চু হয়, কিন্তু এখানে একটা অবশ্যই আমাকে ডিটারমাইনার লাগবে, মানে এ আগে বসাইতে হবে। তাহলে ইজ গুড ভার্চু, ইজ এ গুড ভার্চু। খেয়াল করে দেখেন এখানে এই যে টু স্পিক, এটা ইনফিনিটিভ, তাতে কোনো সন্দেহ নেই, কারণ এটা হচ্ছে টু প্লাস ভার্ব। এটা কি? টু প্লাস ভার্ব, এটা ইনফিনিটিভ, সন্দেহ নেই। কিন্তু আপনাকে যেটা শেখার বিষয় সেটা হচ্ছে ইনফিনিটিভ বাক্যের কি হতে পারে? সাবজেক্ট হিসেবে হতে পারে। মানে কোনো ট্রান্সলেশন করতে গেলে টু প্লাস ভার্ব দিয়ে আপনাকে বাক্য শুরু করতে হবে। সেক্ষেত্রে এটা কিসের কাজ করবে? সাবজেক্টের কাজ করবে। তাহলে টু স্পিক দ্য ট্রুথ এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। টু স্পিক দ্য ট্রুথ এটা কি ফ্রেজ? ইনফিনিটিভ ফ্রেজ। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ। আশা করি বুঝেছেন। আসেন, বাক্য আপনাকে কখনোই সহজটা এত সহজ ইনফিনিটিভ জাতীয় যে ট্রান্সলেশন দিবে না। ট্রান্সলেশন যদি আপনাকে কোনো পরীক্ষাতে দিয়ে থাকে, চাকরির পরীক্ষায় এই ধরনের ট্রান্সলেশন দিবে। তাহলে আসুন দেখুন আমরা এই ধরনের ট্রান্সলেশনটা একটু ভেঙে ভেঙে আলোচনা করি। বিসিএস ক্যাডার হওয়া অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের বলতে স্নাতকধারীদের আর কি, স্নাতকধারীদের দীর্ঘ লালিত স্বপ্ন। তাহলে আমরা একটু ভেঙে ফেলি এটাকে। আগে আমরা দীর্ঘ লালিত স্বপ্ন এটা ট্রান্সলেশন করি। ট্রান্সলেশন যখন আপনি বিগিনার হবেন, ভেঙে ভেঙে করবেন, পুরো সেন্টেন্সটাকে
ভেঙে ফেলবেন, ভার্বের অংশটা ভেঙে ফেলবেন, সাবজেক্টের অংশটা ভেঙে ফেলবেন, অতিরিক্ত অংশ যেটা আছে সেটা ভেঙে ফেলবেন। তাহলে আমরা যদি দেখি দীর্ঘ লালিত স্বপ্ন, সেটাকে ইংলিশে কি বলে? লং চেরিশড ড্রিম। আচ্ছা, লং চেরিশড ড্রিমের ভিতরে একটা জিনিস খেয়াল করে দেখুন, অবশ্যই কিন্তু এটা থাকবে, মানে ডিটারমাইনার দিতে হবে। আমি কিন্তু ভেঙে ভেঙে করছি। ম্যাম সাউন্ডটা একটু লো, সাউন্ডটা হাই করলে ভালো হতো। আচ্ছা, এটা তো নতুন স্টুডিও সেট আপ, সাউন্ড আপাতত কাজ করতে পারছি না। আমি যেটা করতে পারি, একটু জোরে কথা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? যে ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হিসেবেও বসতে পারে। আমরা একদম পুরো বেসিকে যাচ্ছি, কারণ আমরা যখন প্যাসেজ ট্রান্সলেশন করব, আগে আমাদের এগুলোর প্রয়োগ জানতে হবে যে কোথায় কোথায় ইনফিনিটিভগুলো বসতে পারে। তো খেয়াল করে দেখুন, আমরা দীর্ঘ লালিত স্বপ্ন এই অংশটুকুর আমরা ট্রান্সলেশন করে ফেলেছি। তারপর যেটা আমরা করব, যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় স্নাতকদের, স্নাতক বলতে এখানে স্নাতকধারীদের বোঝানো হয়েছে আর কি, গ্র্যাজুয়েটস যেটাকে আমরা বলছি। তাহলে এটার ইংরেজিটা একদমই ইজি। ক্যারি অন ম্যাম, ঠিক আছে। সাউন্ডটা ঠিক আছে। আচ্ছা, সাউন্ডটা আমি একটু জোরে কথা বলার চেষ্টা করছি, আশা করি আর সমস্যা হবে না। খেয়াল করে দেখুন, আমরা যখন ট্রান্সলেশন করি, আমরা বলি যে পিছন থেকেও আপনি ট্রান্সলেশনটা ভেঙে করতে পারেন বা সামনে থেকেও শুরু করতে পারেন। আসল কথা হচ্ছে আপনি ট্রান্সলেশন ধরতে পারাটাই হচ্ছে কথা, যে আপনি কিভাবে ট্রান্সলেশনটাকে সহজভাবে ধরতে পারবেন। আমি বারবার বলছি, এই ক্লাসগুলো যারা মোটামুটি পারেন হয়তো তাদের জন্য খুব ফ্রুটফুল না, কিন্তু যারা একদমই ধরতে পারেন না বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমস্যা, মূলত তাদের জন্য এই ক্লাস। কিন্তু আমরা যখন প্যাসেজ ট্রান্সলেশনে চলে যাব, তখন আর এই ক্লাসগুলো আপনাকে, যাদের বেসিক ধরতে সমস্যা, তারা এই ক্লাসগুলো অবশ্যই কী করবেন? দেখে নেবেন। তাহলে হওয়া, আমরা এটা জানি যে হওয়া হলে আমরা সবসময় কী বলি? টু বি বলি, ঠিক আছে? আর মনে রাখবেন, বিসিএস শব্দটা, এটা যেহেতু অ্যাব্রিভিয়েশন, এটা আপনি বড় হাতের 3টা অক্ষর লিখবেন, ঠিক আছে? তাহলে আমরা দেখুন বাক্যটাকে ভাঙলাম, ঠিক আছে? একটা হচ্ছে দীর্ঘ লালিত স্বপ্ন, আরেকটা বলেছি যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে স্নাতকধারীদের, আরেকটা হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। তাহলে এই 3টা শব্দকে খেয়াল করে দেখুন, আমরা একসাথে করব। এর আগে আমরা দেখছি যে ইনফিনিটিভটা কোথায়। ইনফিনিটিভটা আছে এই জায়গাতে, আর পুরো অংশটা আছে কি? ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এই অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বাক্যের কি হতে পারে? সাবজেক্ট হিসেবে হতে পারে। আপনি যখন ট্রান্সলেশন করতে যাবেন, তখন আপনি টু প্লাস ভার্ব প্লাস যে বাকি যে অংশটা, যে ফ্রেজ অংশটা, সেটা দিয়ে বাক্যটা শুরু করতে পারেন। তাহলে বাক্যের সাবজেক্ট হিসেবেও কি বসবে? ইনফিনিটিভ ফ্রেজ বসবে। তাহলে আমি এই অংশটার ট্রান্সলেশন করে ফেলছি, টু বি এ বিসিএস ক্যাডার। খেয়াল করে দেখুন, আমরা এই সবটা লিখেছি, কিন্তু আমরা আমাদের বাক্যের ফাইনাইট ভার্ব লিখিনি। বিসিএস ক্যাডার হওয়া অধিকাংশ বিশ্ববিদ্যালয় স্নাতকধারীদের দীর্ঘ লালিত স্বপ্ন। তাহলে বিসিএস ক্যাডার হওয়া হচ্ছে, এখানে আমাদের যে মেইন ফাইনাইট ভার্ব ইজ, ঠিক আছে? ইজ।
তাহলে টু বি এ বিসিএস ক্যাডার ইজ এ লং চেরিশড ড্রিম। ড্রিম, এই যে ড্রিমটা, এই ড্রিমটা কাদের? খেয়াল করে দেখুন, এই যে ড্রিমটা, এই ড্রিমটা কাদের? আমি মনে খুব বড় করে লিখে ফেলেছি, জায়গা শর্ট হয়ে গেছে, আমি আবার লিখছি। খেয়াল করে দেখুন, আমরা বলছি বাক্যের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসতে পারি। তাহলে টু বি এ বিসিএস ক্যাডার ইজ এ লং খেয়াল করে দেখুন, বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? ইনফিনিটিভ ফ্রেজ বসতে পারে। তাহলে এটা কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছি। এই পুরো অংশটা কি বাক্যের সাবজেক্ট। ইজটা এখানে কি ফাইনাইট ভার্ব, ঠিক আছে। ইজ এ লং চেরিশড ড্রিম, ঠিক আছে, দীর্ঘ লালায়িত স্বপ্ন বা লালিত স্বপ্ন যেটাকে আমরা বলছি। এখন প্রশ্ন হলো এই স্বপ্নটা কার? এই স্বপ্নটা হচ্ছে অধিকাংশ বিশ্ববিদ্যালয় স্নাতকদারীদের। তাহলে এই স্বপ্নটা কাদের? খেয়াল করে দেখুন, অধিকাংশ স্নাতকদের। আমরা জানি যখন বাংলাতে র থাকে সেটার জন্য ইংলিশে আমরা কি ব্যবহার করি? প্রেপোজিশন অফ ব্যবহার করি। তাহলে অফ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি গ্রাজুয়েটস। ক্লিয়ার? আবার আসছি, খেয়াল করে দেখুন, আমরা এটাকে ভেঙে নিয়েছি তিনটা অংশ, এবং তিনটা অংশে ভেঙে তিনটা অংশের কি করেছি? আগে ট্রান্সলেশন, মানে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করেছি। পরে আবার তিনটাকে একসাথে যখন আমরা জয়েন করতে গিয়েছি তখন আমরা দেখলাম যে আমাকে কি করতে হবে? ইনফিনিটিভ ফ্রেজটাকে আমার বাক্যের কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কোনটা? এইটা। এখন প্রশ্ন হলো, যাদের বেসিক একদম দুর্বল তারা হয়তো জানেন না যে ইনফিনিটিভ ফ্রেজ মানে কি। ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে টু প্লাস ভার্ব প্লাস ফ্রেজ। ফ্রেজ তো বোঝেন, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজ নট হ্যাভ ফাইনাইট ভার্ব, যার কি নেই? ফাইনাইট ভার্ব নেই। তাহলে টু প্লাস ভার্ব প্লাস ফ্রেজ, এই অংশটুকু বাক্যের কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। ক্লিয়ার? আশা করি ধরতে পেরেছেন। পরেরটা দেখেন, ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ বাক্যের অবজেক্ট হিসেবেও বসতে পারে। ট্রান্সলেশন যখন করেন তখন ইনফিনিটিভ ফ্রেজটাকে বা ইনফিনিটিভ যুক্ত অংশটা বাক্যের শেষে থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে। যাদের বেসিক একদম ক্লিয়ার তারা সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ক্লজ, ফ্রেজ সম্পর্কে কাইন্ডলি একটু ক্লিয়ার ধারণা রাখবেন। যদিও এটা প্রিলির পড়া, কিন্তু আপনাকে রিটেন মানে কি? প্রিলির অনেকটা ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন লেখার মাধ্যমে। তাহলে সেই কমন কনসেপ্টটা কিন্তু আপনার থাকতে হবে। তাহলে অবজেক্ট আমরা সবাই জানি, ভার্বকে কী ভাগ কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা কি বলছি? অবজেক্ট বলছি, ঠিক আছে। তো অ্যাজ সে সমস্যাটি সমাধান করতে চেয়েছিল। খেয়াল করে দেখুন, এটা হবে, এটা মনে হয় ভুল হয়েছে, ভার্বের অবজেক্ট হবে, ঠিক আছে। এই অংশটি হবে ভার্বের অবজেক্ট। এই অংশটি হবে ভার্বের অবজেক্ট। আচ্ছা, আমি আগে সেন্টেন্সটা লিখি তাহলে ক্লিয়ার হবে। সে সমস্যাটি সমাধান করতে চেয়েছিল। খেয়াল করে দেখুন, আগে আমরা টেন্সটা বের করব। চেয়েছিল, ঠিক আছে। দ্যাট মিনস আমার বাক্যটাই যখন ট্রান্সলেশন হবে সেটা কোন টেন্সের হবে? পাস্ট টেন্সের হবে, অতীতকালের হবে। সে চেয়েছিল, ঠিক আছে। হি অতীতকালের ভার্ব কিন্তু, ঠিক আছে। সে সমস্যাটির সমাধান করতে চেয়েছিল। খেয়াল করে দেখুন, চেয়েছিল দিয়ে আমি টেন্স ধরতে পেরেছি, তাই চেয়েছিলটা এখানে কি ভার্ব? বাক্যের ফাইনাইট ভার্ব। তাহলে সমাধান করতে অবশ্যই কি হবে? বাক্যের নন ফাইনাইট ভার্ব হবে। আরও বলছি, একটা সেন্টেন্সে কি থাকে? একটা ফাইনাইট ভার্ব থাকে, বা একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকে, আর বাকিগুলো কি হয়? নন ফাইনাইট অংশ হয়। এখন ফাইনাইট নন ফাইনাইট বুঝবেন কিভাবে? যে একটা যে ট্রান্সলেশন করবেন, ফাইনাইট হচ্ছে ভার্ব, হচ্ছে যে ভার্বটা দিয়ে আপনি
টেন্সটা ধরতে পারবেন। আর নন ফাইনাইট আমরা সবাই জানি জেরান্ড, পার্টিসিপল আর হচ্ছে কি ইনফিনিটিভ, এই অংশটাই হচ্ছে কি নন ফাইনাইট। কিন্তু বাংলা ভাষায় যখন বাংলা ট্রান্সলেশন করতে গেছেন এটা ধরবেন কিভাবে, সেটাও একটা প্রশ্ন। তাহলে খেয়াল করে দেখুন, সে সমস্যাটি সমাধান করতে চেয়েছিল। আপনি এই যে সমাধান করতে, এই অংশটা দিয়ে কিন্তু আপনি টেন্সটা ধরতে পারছেন না, তাহলে সমাধান অংশের ভার্বটা অবশ্যই কি নন ফাইনাইট। চেয়েছিল দিয়ে আপনি ধরতে পারছেন যে এটা একটা পাস্ট টেন্সের বাক্য, দ্যাটস ওয়াই এটা একটা কি ফাইনাইট ভার্ব। তাহলে চেয়েছিল আমরা ইংরেজি করি যদি কি দাঁড়াচ্ছে, হি ওয়ান্টেড, ঠিক আছে, সে চেয়েছিল কি সমস্যা সমাধান করতে, সমস্যা সমাধান করতে চেয়েছিল। তাহলে টু সলভ দ্য প্রবলেম, হি ওয়ান্টেড টু সলভ দ্য প্রবলেম। খেয়াল করে দেখুন, ওয়ান্টেড হচ্ছে এখানে বাক্যের ফাইনাইট ভার্ব বা ভার্ব, ঠিক আছে। এই ভার্বের অবজেক্ট হিসেবেও কি বসবে, ইনফিনিটিভ বসে। তাহলে একটি সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে, অবজেক্ট হিসেবে টু প্লাস ভার্ব প্লাস ফ্রেজ বা ইনফিনিটিভ ফ্রেজ বসে। যেমন হি ওয়ান্টেড টু সলভ দ্য প্রবলেম, এই টু সলভ দ্য প্রবলেম এখানে হচ্ছে কি ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। আশা করি বুঝেছেন। লং এর সামনে কেন দিলাম ম্যাম, বুঝিনি। লং ও দীর্ঘ, এজন্য ও লং এর সামনে এ দিলেন কেন ম্যাম। আচ্ছা, একটা সেন্টেন্স সাধারণত আপনি যখন মডিফায়ার বা সেন্টেন্স নাউন ফ্রেজ করবেন তাহলে আপনার এটার ক্লিয়ার ধারণা থাকবে। উনি জানতে চেয়েছেন যে আমি এ লং চেরিজ ড্রিমের আগে এটা কেন দিয়েছি, এটা কেন হল। দেখেন, বিসিএস ক্যাডার কে হবে, একজনই হবে। তাহলে একজন মানুষ যদি বিসিএস ক্যাডার হয় তাহলে তার স্বপ্ন কয়টা, বিসিএস ক্যাডার হওয়া একটা স্বপ্ন না। তাহলে এখানে এই যে একটি দীর্ঘলালিত স্বপ্ন, এই যে এ কথাটা কিন্তু মনে মনে সেন্টেন্সটা তো উচ্চ আছে, প্রথম কথা হচ্ছে এটা, ঠিক আছে। বিসিএস ক্যাডার হওয়া দীর্ঘ লালিত স্বপ্ন হচ্ছে একটি, কারণ স্বপ্ন তো এখানে বিসিএস ক্যাডার হওয়া এখানে একটা স্বপ্ন। তাহলে এটা এ যে আছে এটা আমরা বুঝতে পারছি উচ্চ অবস্থা আছে, প্রথম কথা হচ্ছে এটা। আরেকটা কথা হচ্ছে, আমরা জানি যখন আমরা মডিফায়ার করি বা ধরুন নাউন ফ্রেজ করতে যাই তখন আমরা কি বলছি যে একটা সেন্টেন্সে ডিটারমাইনার থাকবে, তারপর অ্যাডভার্ব থাকবে বা অ্যাডজেক্টিভ থাকবে, তারপর কি হবে, আর্টিকেল হবে, এই ধরনের আমরা নাউন হবে। এই একটা করেছিলাম, আবার করেছিলাম কি ডিটারমাইনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে যিনি আমাকে প্রশ্নটা করেছেন অপরাজিতা, তাকে বলছি এটা ডিটারমাইনারের জন্য বসিয়েছি, ঠিক আছে। এই নাউনটাকে, আমাদের ড্রিম হচ্ছে আমাদের যে নাউনটা, সেই নাউনটাকে নির্দিষ্ট করে দিয়েছি যে একটি স্বপ্ন, সেই অর্থে ডিটারমাইনার অর্থে এখানে কি বসিয়েছি, এটা বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন, ডিটারমাইনার অর্থে বসেছে। আর আর্টিকেল কিন্তু একটা ডিটারমাইনার, মনে রাখতে হবে। আর্টিকেল কি হবে, কি একটা ডিটারমাইনার। আচ্ছা, আসিফ, আপনি যদি এসএসসির ছাত্র হয়ে থাকেন আপনি জানার জন্য ক্লাসটা শুধু দেখুন, পরে আপনাকে ট্রান্সলেশনটা করে দেবো। এখন আসল পড়ায় চলে যাই, যে একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ বসে, একটি সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কি বসে, ইনফিনিটিভ ফ্রেজ বসে। আচ্ছা, সে সমস্যাটি সমাধান করতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু সলভ দ্য প্রবলেম, এটা আমরা বুঝেছি। এবার আসুন একটু এটা দেখি, সে অনেক টাকা থাকা প্রত্যাশা করেছিল। তাহলে আমরা যদি একটা সেন্টেন্স করতে যাই, সে অনেক টাকা থাকা প্রত্যাশা করেছিল, এই একটা সেন্টেন্সে আমাকে কি লাগবে, সাবজেক্ট লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে, নন ফাইনাইট ভার্ব লাগবে, না হলে আমি সেন্টেন্সটা কি করতে পারবো না, সম্পূর্ণ করতে পারবো না। তাহলে আমরা আগে খুঁজে নেই কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব, আর সাবজেক্ট তো আমরা পেয়ে গিয়েছি, সে এখানে হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমরা এইদিকে আবার বাক্যটা করি,
আচ্ছা, আমরা বারবার এই কথাটাই বলছি যে ভার্ব দিয়ে আপনি টেন্সটা ধরতে পারবেন। আমি আবারও বলছি, যে ভার্ব দিয়ে আপনি টেন্সটা ধরতে পারবেন সেটাই কি ফাইনেট ভার্ব। যে ভার্ব দিয়ে আপনি টেন্সটা ধরতে পারবেন সেটা হচ্ছে ফাইনেট ভার্ব। তাহলে এখানে খেয়াল করে দেখুন, বাংলা করছি, আমি কিন্তু ইংলিশ রুলে যাচ্ছি না, ভুলে যান, ঠিক আছে? মানে একটা আমাদের গ্রামার আমরা খারাপ পারার কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে মুখস্থ বিদ্যাটা খুব ভালো করে শিখে ফেলি না বুঝে। যেমন আমি যদি বলি যে নন ফাইনাইট কি, কেউ সবাই বলবে যে ইনফিনিটিভ, জেরান্ড আর কি পার্টিসিপল। কিন্তু আসলে এটা কেন হচ্ছে, কেন এই জিনিসটা এসেছে, বা কেন সেন্টেন্স, এটার কাজটা কি, একটা বাংলা সেন্টেন্সে আসলে নন ফাইনাইটটা কোথায়, সেটা কিন্তু স্টুডেন্টরা বা যারা চাকরি প্রার্থী আছে জানতে চান। সেই জন্য কিন্তু আজকে আমরা বেসিক ক্লাসটা ধরেছি, কারণ আমরা যখন বড় সেন্টেন্সগুলো করব, ডেইলি স্টার সেন্টেন্সগুলো করব, তখন আপনি কিন্তু ধরতে কষ্ট হবে আপনি যদি ফাইনাইট আর নন ফাইনাইট না চিনেন। তাহলে বারবার বলছি যে এখানে দুইটা ভার্ব আছে, সেন্টেন্সে সাবজেক্ট আছে। তাহলে প্রত্যাশা করেছিল, খেয়াল করে দেখুন, করেছিল একটা অংশ, টাকা থাকা আরেকটা অংশ, ঠিক আছে ভার্বের। এখানে দুইটা ভার্ব আমরা ধরতে পারছি, একটা হচ্ছে করেছিল, আরেকটা হচ্ছে সে অনেক টাকা থাকা প্রত্যাশা করেছিল। তো এই যে প্রত্যাশা করা, এটা অবশ্যই একটা ভার্ব। তো এই প্রত্যাশা করাটা সে কবে করেছিল, অতীতকালে করেছিল। তাহলে আমরা টেন্স ধরতে পেরেছি, করেছিল দ্বারা আমরা কি ধরতে পেরেছি, টেন্সটা ধরতে পেরেছি। এটা একটা কি, কোন কালের টেন্স, যেটা একটা পাস্ট টেন্স। তাহলে আমরা এটা বুঝেই গিয়েছি এটা একটা কি ভার্ব, ফাইনাইট ভার্ব। আর টাকা থাকা, টু হ্যাভ, তাহলে এটা হবে কি, অবশ্যই নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা ট্রান্সলেশন করি, খেয়াল করে দেখুন, সে অনেক টাকা থাকা প্রত্যাশা করেছিল। তাহলে সে ইংরেজি সবাই আমরা জানি হি অথবা কি হবে, সি হবে। হি অথবা কি হবে, সি হবে। প্রত্যাশা করেছিল, প্রত্যাশা করেছিল, ঠিক আছে, মানে আশা করেছিল, আশা করেছিল, ঠিক আছে। তাহলে আশা করেছিল হলে কি হবে, এক্সপেক্টেড, যেহেতু এটা পাস্ট টেন্স করেছিল। তাহলে সে প্রত্যাশা করেছিল, আমাদের সাবজেক্ট আমরা পেয়ে গিয়েছি, বাক্যের মূল যে কার্যকারী ভার্ব বা ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গিয়েছি। তারপর দেখুন, থাকা, কোনো জিনিস থাকা অর্থে সবসময় মনে রাখবেন হ্যাভ হয়, ঠিক আছে। হ্যাভ শুধু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে না, হ্যাভ অনেক সময় কিসের কাজ করে, পজিশন অর্থে, ঠিক আছে। কোনো জিনিস থাকা, অধিকারে থাকা বা থাকা, এই ধরনের বোঝাতে কি হয়, হ্যাভ হয়ে থাকে। তাহলে টাকা থাকা যদি ইংরেজি করি কি দাঁড়াচ্ছে, টু হ্যাভ, ঠিক আছে, টাকা থাকা। আবার যদি বলি অনেক টাকা থাকা, থাকা ইংরেজি হচ্ছে কি, টু হ্যাভ, অনেক টাকা, এটা তো একদমই সহজ, এ লট অফ মানি, এ লট অফ মানি, ঠিক আছে। আমি আবারও বলছি কিভাবে ভেঙেছি দেখুন, আমরা বাক্যটাতে দেখেছি নন ফাইনাইট ভার্ব ফ্রেজ আছে, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, ক্লিয়ার। তো আমরা কি করলাম, সি এর ট্রান্সলেশন করলাম হি, প্রত্যাশা করেছিল এক্সপেক্টেড, থাকা টু হ্যাভ, এ লট অফ মানি। তাহলে এই অংশটা কি অংশ, এই অংশটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব অংশ, ঠিক আছে, বা ফ্রেজ অংশ। আর এই এক্সপেক্টেডের খেয়াল করে দেখুন, এটা হচ্ছে আমাদের ভার্ব, এই ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে, ইনফিনিটিভ বসে। এই ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে, ইনফিনিটিভ বসে। আশা করি ধরতে পেরেছেন। আচ্ছা, পরেরটা, এখানে কতগুলো উদাহরণ আছে, আমরা এই উদাহরণগুলো একটু দেখি, ওইগুলো খেয়াল করে দেখুন। দিনা বিশেষ ক্যাডার হতে চেয়েছিল, দিনা কি হতে চেয়েছিল, বিশেষ ক্যাডার হতে চেয়েছিল, চেয়েছিল ফাইনাইট ভার্ব, ক্যাডার হতে নন ফাইনাইট ভার্ব, ক্যাডার হতে কি, নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এটা করে ফেলি, এটা করে ফেলি, দিনা বিশেষ ক্যাডার হতে চেয়েছিল, দিনা অতীতকালে চেয়েছিল, বর্তমানে না কিন্তু, ঠিক আছে। তাহলে অতীতকাল হলে ওয়ান্ট কি হয়ে যাবে, ওয়ান্টটা। এই ক্লাসটা আপনাদের অ্যাপসে শো করছে না কেন, আচ্ছা এটা তো অ্যাপসে কি শো করছে না ক্লাসটা,
লাইভ রিটেন অ্যাপসে যেতে হবে। আচ্ছা, আপনি কাইন্ডলি লাইভ রিটেন অ্যাপসে আপনাকে এটা যেতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি, খেয়াল করে দেখুন। দিনা বিসিএস ক্যাডার হতে ছিল একদমই সহজ, এটা আমরা জানি, টু বি এ বিসিএস ক্যাডার। এখন গ্রামারের অংশটা একটু ব্যাখ্যা দিচ্ছি, খেয়াল করে দেখুন। আমরা বলছি ভার্বের অবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? ইনফিনিটিভ বসে। ভার্বের অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসে, ইনফিনিটিভ ফ্রেজ বসে। তাহলে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে এটা। আর যদি স্পষ্ট করে বলি ফাইনাইট ভার্ব, তাহলে এটার অবজেক্ট হিসেবে কি বসেছে? ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। এটার অংশ হিসেবে কি বসেছে? ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। আর্টিকেল বা ডিটারমাইনার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই নিখুঁত বাক্য লিখতে হলে খেয়াল রাখতে হবে। যেমন খেয়াল করে দেখুন, হি ওয়ান্টস টু বি বিসিএস ক্যাডার, যদি আমি বাক্যটা বলতাম, বাক্যটা পুরোপুরি সঠিক হতো না। একটা মানুষ একটা ক্যাডারই হতে পারে, তাহলে এটা সে নির্দিষ্ট না। তো সেই ক্ষেত্রে খেয়াল করে দেখুন, আমরা যদি ডিটারমাইনার বলি, ঠিক আছে, বা আর্টিকেল বলি, এটা অবশ্যই আপনাকে কী করতে হবে? বিসিএস ক্যাডারের আগে বসাতে হবে। আশা করি বুঝেছেন। তারপর দেখুন পরের যে লাইনটা, বিসিএস ক্যাডার হতে হলে দুটি জিনিস দরকার। আশা করি দুটি জিনিসকে আপনারা হয়তো জানেন, একটা হচ্ছে মেধা, আরেকটা হচ্ছে পরিশ্রম বা মেধা বলতে এটা আমি ভাগ্যই বলবো, যে ভাগ্য, মেধা আর হচ্ছে পরিশ্রম, এই জিনিসগুলোর কম্বিনেশন থাকলে ইনশাল্লাহ আপনি ক্যাডার হতে পারবেন। তবে পরিশ্রম বলতে অমানসিক পরিশ্রম বলবো, মানসিক পরিশ্রম বলবো না, অমানসিক বলবো, মানে খুব পরিশ্রম। এবার আসেন আসল কথায় যাই, যে বিসিএস ক্যাডার হতে হলে দুটি জিনিস দরকার। এটা একটা জাস্ট স্যাম্পল বাক্য। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাইলে এই বাক্যটাকে আপনি অনেকভাবে বানাতে পারেন। যেমন বিসিএস ক্যাডার দিয়ে যদি আপনি অন্য বাক্য লিখতে পারেন, যে সুখী হতে হলে দুইটি জিনিস দরকার, বা সুখী হতে হলে এই গুণ থাকা দরকার, তাহলে আপনি একটা বাক্য দিয়েও কিন্তু অনেক ধরনের বাক্য কী করতে পারেন? বানাতে পারেন। আমরা জাস্ট এগুলো কি দেখাচ্ছি? স্যাম্পল দেখাচ্ছি, যেন আপনি শিখতে পারেন, আপনার হাতটা যেন চালানো শুরু হয়ে যায় এই রুলসগুলো ফলো করে। তাহলে ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, আবার বাক্যের কী হিসেবে বসে? অবজেক্ট হিসেবে বসে। তাহলে বিসিএস ক্যাডার হতে হলে কি দরকার? দুটি জিনিস দরকার, ঠিক আছে? বিসিএস ক্যাডার হতে হলে কি দরকার? দুটি জিনিস দরকার। তাহলে আমরা দেখুন, খেয়াল করে দেখুন, বিসিএস ক্যাডার হতে হলে দুটি জিনিস দরকার। তাহলে আমি যদি বলি দুটি জিনিস দরকার, আমরা পেছন থেকে শুরু করি, ঠিক আছে? টু থিংস, দরকার মানে কি? প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি আর নিডেড বা রিকোয়ার্ড, ঠিক আছে? বাক্যটা পেসিভে হয়েছে, ঠিক আছে? বাক্যটা কিসে হয়েছে? পেসিভে হয়েছে। দ্যাটস ওয়াই আর প্লাস B3 হয়েছে। বুঝেছেন আশা করি সেন্টেন্সটা, স্ট্রাকচারটা। টু থিংস আর নিডেড, কেন দরকার? নিডেড টু বি এ বিসিএস ক্যাডার। এরকম আপনি অনেক বাক্য বানাতে পারবেন। জাস্ট মনে রাখবেন যে এই অংশেতে কি থাকবে? ইনফিনিটিভ ফ্রেজ থাকবে। তাহলে নিড হচ্ছে আমাদের বাক্যের ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? ইনফিনিটিভ ফ্রেজ বসে, ঠিক আছে? ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? ইনফিনিটিভ ফ্রেজ বসে। আমাকে ট্রান্সলেশন শিখতে হলে আপনি কখনোই পণ্ডিতের মতন বড় বড় ট্রান্সলেশনে যাবেন না, তাহলে আপনি আরও বেশি হতাশ হয়ে যান। আপনি আগে ফান্ডামেন্টাল রুলগুলোতে থাকবেন, সহজ করে মানে থিঙ্ক করা শিখবেন। ইংরেজি শিখতে হলে, গ্রামার শিখতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ড টু ডেভেলপ ইন আওয়ার ব্রেন, মানে আপনার ব্রেনে ওয়ার্ক যেটা করা, সেটা করা আগে শিখতে হবে, যে আপনার ব্রেনে এটা কাজ করছে কিনা। আপনার ব্রেনে কাজ করতে পারলেই আপনি কী করবেন? আরও বড় বড় বাক্য বানাতে পারবেন। তাহলে আগে আমরা বেসিকটা আমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে অবজেক্টের প্রেপোজিশন হিসেবে আমাদের কি বসতে পারে? ইনফিনিটিভ বসতে পারে। অবজেক্টের প্রেপোজিশন হিসেবে কি বসতে পারে? ইনফিনিটিভ বসতে পারে। কীভাবে দেখুন, আমি না হেসে পারি না, এই ধরনের অনেক বাক্য থাকতে পারে। তারা কাজটি না করে পারে না, ঠিক আছে? তারা সিদ্ধান্তটি না নিয়ে পারে না, তারা সেখানে না গিয়ে পারে না। তাহলে আমি এইটা দেখিয়ে দিচ্ছি, আপনি বাকিটাও করতে পারবেন। আমরা জানি না হেসে পারে না বললে কি হয়? ক্যান নট বাট হয়, ক্যান নট বাট হয়।
পরে কিন্তু একটা ভার্ব হবে, পরে একটা কি হবে, ভার্ব হবে। ভার্বটা কি, হাসি। তাহলে কি উজ্জ আছে, টুটা এখানে উজ্জ আছে, টু লাভ। আই ক্যান নট বাট টু লাভ, টুটা কিন্তু এখানে উজ্জ আছে। তাহলে আমরা কি বলছি, অবজেক্টের প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও কি বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে। তাহলে এখানে টুটা হচ্ছে কি, প্রেপোজিশন। টুটা হচ্ছে কি এখানে প্রেপোজিশন। এই যে খেয়াল করে দেখুন, সরি টুটা প্রেপোজিশন না, এখানে বাট, এখানে প্রেপোজিশন। এখানে কি কি প্রেপোজিশন, বাটটা হচ্ছে এখানে প্রেপোজিশন। এটার অবজেক্ট হিসেবে কি বসেছে, ইনফিনিটিভ বসেছে, টু লাভ। এটার অবজেক্ট হিসেবে কি বসেছে, টু লাভ। লোকটি প্রায় মারাই যাচ্ছে, মানে একদম তার খুব খারাপ অবস্থা। তার লোকটি নির্দিষ্ট করেছে, তাই আমরা ডিটারমাইনার বসিয়েছি। আমরা কি করেছি, বসিয়েছি। লোকটি প্রায় মারা যাচ্ছে, তাহলে মারা যাচ্ছে এটাকে আমরা বলতে পারি প্রায় মারা যাচ্ছে বা যায় এরকম, তাহলে এটা প্রেজেন্টে বলতেছে। তাহলে দ্য ম্যান ইজ অ্যাবাউট, অ্যাবাউট এখানে প্রেপোজিশন। এতটুকু বুঝে গিয়েছি। আমরা জানি প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কি বসে, ইনফিনিটিভ বসে। আমরা জানি প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কি বসে, ইনফিনিটিভ বসে। দ্য ম্যান ইজ অ্যাবাউট, তাহলে মারা যাওয়া ইংরেজি কি হবে, টু ডাই, টু ডাই। আশা করি ধরতে পেরেছেন। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। তাহলে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কি বসতে পারে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসতে পারে। আসুন আমরা এর পরের ইয়েটা দেখি। অ্যাজ দ্য কমপ্লিমেন্ট টু এ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কি বসে, টু প্লাস ভার্ব প্লাস ফ্রেজ বসতে পারে, টু প্লাস ভার্ব প্লাস ফ্রেজ বসতে পারে। আচ্ছা, এখন একটা খেয়াল করে দেখুন, আপনি আগে কমপ্লিমেন্ট তো চিনতে হবে, তারপরে না আপনি ইনফিনিটিভ ফ্রেজটার কমপ্লিমেন্ট হিসেবে প্রয়োগ করবেন। তাহলে কমপ্লিমেন্ট জিনিসটা কি, এটা আগে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতো। কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা সাবজেক্টকে পরিচয় করে দেয়, সাবজেক্টের পরিচয় দানকারী। ঠিক আছে, ধরুন আমি বললাম যে পরিমণি ইজ এ সেলিব্রিটি, তাহলে এই যে আমি পরিমণিকে পরিচয় করে দিচ্ছি এ সেলিব্রিটি, বা মেসি ইজ এ ফুটবলার, তাহলে মেসি এ ফুটবলার, এই এ ফুটবলারটা কি, কমপ্লিমেন্ট। তাহলে যে কোনো জিনিসে যখন সাবজেক্ট সম্পর্কে পরিচয় দান করবে, সাবজেক্টের বৈশিষ্ট্যটা প্রকাশ করবে এবং দুইটা সমান হবে, কমপ্লিমেন্ট এবং সাবজেক্টটা ইকুয়াল হবে, সে তখনই কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে বসবে, নাহলে কিন্তু হতে পারবে। তাহলে আমরা এই উদাহরণটা দেখি। দেখুন, তাকে ভদ্র মনে হয়। তো মনে হয় হলে আমরা সবসময় কি ব্যবহার করি, খেয়াল করে দেখুন, সিম বা অ্যাপেয়ার, বা দেখতে এরকম লাগে বুঝালে আমরা অ্যাপেয়ার ব্যবহার করি। তো তাকে ভদ্র মনে হয়, তাহলে তাকে লিখে ফেললাম হি। যেহেতু মনে হয়, তাহলে বাক্যটা অবশ্যই কোন টেন্সের আছে, প্রেজেন্ট টেন্সের আছে। তাহলে হি সিমস টু বি পোলাইট, হি সিমস টু বি পোলাইট। দেখুন, এটা কিন্তু গ্রামার প্লাস রিটার্ন, মানে এটা একদম পুরোটাই প্রিলি টাইপ, কিন্তু আপনার বেসিক ক্লিয়ার করার ট্রান্সলেশন জানার জন্য লাগবে। তাহলে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, এই যে ভার্বটা, এটার কমপ্লিমেন্ট হিসেবে কি বসতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ বসতে পারে। এটার কমপ্লিমেন্ট হিসেবে কি বসতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ বসতে পারে। তাহলে তাকে দেখায় কেমন দেখায়, ভদ্র দেখায়। তাকে দেখায় কেমন দেখায়, ভদ্র। তাহলে তাকে ইকুয়াল টু আপনি ধরে নিতে পারছেন কি, ভদ্র। আর কোনো জিনিস দেখায় বুঝালে তাহলে সিমস টু হয়, ঠিক আছে, বা অ্যাপিয়ার টু হয়। খেয়াল করে দেখুন, আমরা যখন ল্যাপটপে কাজ করতে যাই, আমরা যখন ল্যাপটপটা নেট না থাকলে যদি কোনোভাবে ফেসবুকে ঢুকতে চাই, তখন একটা লেখা থাকে, খেয়াল করে দেখবেন, ঠিক আছে, টু বি অফলাইন। তাহলে এই যে টু বি, এটা কি হচ্ছে, কমপ্লিমেন্টের কাজ করেছে। আবার আমরা যদি বলি তাকে দেখতে ভদ্র লাগে, ঠিক আছে, আবার আমরা যদি বলি তাকে দেখতে ক্লান্ত লাগে, তাকে দেখতে কি লাগে, ক্লান্ত লাগে, তাহলে আমরা এটা বলতে পারি না, ইউ সিম টু বি টায়ার্ড, ঠিক আছে।
তাহলে কাউকে যদি কোনো জিনিস এই জিনিসটা দেখতে যদি এমন মনে হয় তখনও আমরা ইনফিনিটিভ আনতে পারি, কিন্তু এই ইনফিনিটিভটা কিসের কাজ করবে? কমপ্লিমেন্টের কাজ করবে। জিনিসটা দেখতে সহজ, ইট সিমস টু বি ইজি, ঠিক আছে? তাহলে এই যে সিমস টু বি ইজিটা এখানে কমপ্লিমেন্টের কাজ করেছে, ঠিক আছে? এই সিমস টু বি ইজিটা কিসের কাজ করেছে? কমপ্লিমেন্টের কাজ করেছে। তাহলে মনে হয় বুঝালে আপনি কি ব্যবহার করবেন? সিম প্লাস টু প্লাস ভার্ব ব্যবহার করবেন, ঠিক আছে? বা অ্যাপেয়ার দিয়েও আপনি করতে পারেন, অ্যাপেয়ার দিয়েও আপনি কি করবেন? করতে পারেন। আচ্ছা, টু অ্যাজ দ্য কমপ্লিমেন্ট টু অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবেও বসতে পারে, ঠিক আছে? একটা অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবেও কি বসতে পারে? ইনফিনিটিভ বসতে পারে। এটা একদমই আনকমন, ঠিক আছে? এটা সাধারণত আমরা করতে দেখি না। তাহলে আগে আমরা এটা দিয়ে করি, তাহলে আরও আপনার ক্লিয়ার হবে। আমরা চাই যে তুমি যাও, তাহলে আমরা চাই যে তুমি যাও ধরতে গেলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুইটা বাক্যের সংমিশ্রণ, যে একটা হচ্ছে আমরা চাই, আরেকটা হচ্ছে যে তুমি যাও। তাহলে এই যে কমপ্লিমেন্ট টু অ্যান অবজেক্ট, মানে মোট কথা হচ্ছে অবজেক্টের পরে যেই অংশটা থাকবে সেই ইনফিনিটিভ ফ্রেজ অংশটা অবজেক্টের কী হিসেবে কাজ করবে? কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। অবজেক্টের কী হিসেবে কাজ করবে? কমপ্লিমেন্ট হিসেবে। আমরা চাই যে তুমি যাও, তাহলে এইটার যদি আমরা ইংরেজি করি যে আমরা চাই যে তুমি যাও, সেটা কি দাঁড়াচ্ছে? আমরা চাই, ঠিক আছে, তুমি যাও। তাহলে আমরা সবাই বুঝতে পারছেন কি হবে? উই। খেয়াল করে দেখো, উই ওয়ান্ট, এতটুকু আমরা বুঝে গিয়েছি, উই ওয়ান্ট। এখন প্রশ্ন হলো, এখানে কমপ্লিমেন্ট টু অ্যান অবজেক্ট বলছে, তাহলে আমাকে অবশ্যই এখানে আগে একটা অবজেক্ট আনতে হবে। তাহলে আমরা চাই যে তুমি যাও মনে হচ্ছে আগে উই ওয়ান্ট ইউটা আনতে হবে, ঠিক আছে? এই আমরা চাই, তারপর হচ্ছে তুমিটা আগে নিয়ে আসতে হবে। উই ওয়ান্ট ইউ, কী করো? যাবা, ঠিক আছে? মানে যাও। তাহলে যাও বুঝালে কি হবে? গো হবে। তাহলে উই ওয়ান্ট ইউ টু গো, এইটা একটু ব্যতিক্রম, ঠিক আছে? এই বাকি যেগুলো করেছি সেগুলো কিন্তু ধরা যায়, কিন্তু এটা খেয়াল করে দেখুন, আমরা চাই যে তুমি যাও, তাহলে এখানে আগে অবশ্যই ইনফিনিটিভের আগে কি বসবে? অবজেক্ট বসবে। অন্য সময় অবজেক্ট বসেছে কিন্তু সেগুলো কি ছিল? সহজ ছিল। কিন্তু এটা একটু ধরতে আমাদের একটু সমস্যা হতে পারে, তাই আমরা অনেকগুলো উদাহরণ করব, আশা করি সমস্যা হবে না। আমরা চাই যে তুমি যাও, উই ওয়ান্ট ইউ টু গো। আবার আমি যদি বলি আমি চাই তারা আমাদেরকে সমর্থন করুক, আমি চাই, ঠিক আছে? আমি চাই, তাহলে আই ওয়ান্টেড, ঠিক আছে? আমি চাই তারা আমাদের সমর্থন করুক। বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে টেন্সটা কোন টেন্সে হবে? প্রেজেন্টে হবে। টেন্সটা কোন টেন্সে হবে? প্রেজেন্টে হবে। আমি চাই তারা আমাদের কি করুক? সমর্থন করুক। তাহলে আমি চাই, আমি জানি ইংরেজি কি? আই ওয়ান্ট, ঠিক আছে? আমি চাই ইংরেজি কি? আই ওয়ান্ট। তারপর দেখুন আমরা আনতে হবে কি? অবজেক্ট আনতে হবে। সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, এখন কি আনতে হবে? অবজেক্ট আনতে হবে। অবজেক্টটা কি? তারা। তাহলে আই ওয়ান্ট দ্যাম, ঠিক আছে? আই ওয়ান্ট দ্যাম। এবার আসবে আমার ইনফিনিটিভ অংশটা, ঠিক আছে, যেটা কমপ্লিমেন্টের কাজ করবে। তাহলে আমি যদি বাক্যটাকে আবার করি, খেয়াল করে দেখুন, আমি চাই আমাদেরকে সমর্থন করুক। আমি এদিকে একটু লিখে করছি, ওটা খুব স্পেস ছোট তো সমস্যা হচ্ছে। আমি চাই এই বাক্যটাতে দেখুন, এটা হচ্ছে কোন টেন্স? এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। বাক্যটা কোন টেন্সের? প্রেজেন্ট টেন্সের। তাহলে অনুবাদটা কোন টেন্সের হবে? প্রেজেন্ট টেন্সের হবে। প্রথম কথা হচ্ছে আমরা টেন্স ধরে ফেলছি। তারপর আসুন আমরা বাক্যের সাবজেক্ট বের করি, ঠিক আছে? সাবজেক্ট হচ্ছে আমি, তারপর চাই এখানে হচ্ছে ভার্ব, ঠিক আছে? সরি, সাবজেক্ট লিখতে গিয়ে আমি আই লিখিনি, আই। তাহলে আমি এখানে কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। ভার্ব হচ্ছে কি? চাই। তাহলে আই ওয়ান্ট। তারপর আমাকে কি লাগবে? আমি সূত্রটা লিখছি, তাহলে আপনার আরও ক্লিয়ার হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্ট কি? তারা। তারা ইংরেজি কি? দ্যাম। আই ওয়ান্ট দ্যাম। এতটুকু আমাদের ক্লিয়ার। আমাদের সমর্থন করুক, আই ওয়ান্ট দ্যাম
ঠিক আছে, আমাদেরকে তারা সমর্থন করুক। তাহলে সমর্থন করুক, এই যে দ্যাম বলছে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কি আসবে, অবজেক্টের এই যে দ্যামের কমপ্লিমেন্ট হিসেবে কি আসবে, আমিই কিন্তু বলতেছি দ্যামের কমপ্লিমেন্ট হিসেবে কি আসবে, ইনফিনিটিভ আসবে, ইনফিনিটিভ আসবে। তাহলে সাপোর্ট করা, ইনফিনিটিভ করুন, সাপোর্ট করা, ইনফিনিটিভ করলে কি দাঁড়াচ্ছে, টু সাপোর্ট আস, টু সাপোর্ট আস। দেখুন এই ধরনের বাক্যগুলো সাধারণত আমরা করি না। আই ওয়ান্ট দেম টু সাপোর্ট আস, আই ওয়ান্ট দেম টু সাপোর্ট আস। আর সূত্রটা জাস্ট এইভাবে মনে রাখুন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখুন তো সূত্রটা কি লিখেছি, সাবজেক্ট আসবে, আই এসেছে, ভার্ব আসবে, ওয়ান্ট এসেছে, অবজেক্ট আসবে, দ্যাম এসেছে, এবং এই অংশটুকু কমপ্লিমেন্টের অবজেক্ট, এই দ্যাম অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে, এই অংশটুকু কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। কিভাবে, আই ওয়ান্ট দ্যাম টু সাপোর্ট আস। আশা করি বুঝেছেন। পরেরটা আসেন করি, আমরা চাই সে কাজটি করুক, আমরা চাই সে কাজটি করুক। তাহলে আমরা চাই সে কাজটি করুক অবশ্যই কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। আমরা চাই সে কাজটি করুক, তাহলে আমরা আগে বাক্যটি লিখি। আমরা চাই সে কাজটি করুক, বাক্যটি হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, পিটি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা চাই ইংরেজি কি, উই ওয়ান্ট, আমরা চাই ইংরেজি কি, উই ওয়ান্ট। ঠিক আছে, সে কাজটি করুক, খেয়াল করে দেখুন, আমরা চাই উই ওয়ান্ট, সেকে আমাকে কি বানাতে হবে, অবজেক্ট বানাতে হবে। আমার কিন্তু আর কোনো মানে উপায় নেই অবজেক্ট না বানিয়ে। তাহলে হিয়ের যে অবজেক্ট, ঠিক আছে, আমি কি করলাম, বানাই ফেললাম। তাহলে উই ওয়ান্ট হিম, এতটুকু তো বুঝে গেছেন। প্রথমে হচ্ছে আমি আবারও বোঝাচ্ছি, খেয়াল করে দেখুন, আমরা চাই সে কাজটি করুক, আমরা চাই সে কাজটি করুক। তাহলে আমি যদি বাক্যটা ট্রান্সলেশন করি কি দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখুন, আমরা হচ্ছে উই, ঠিক আছে, ওয়ান্ট, এতটুকু আমাদের ক্লিয়ার। তারপর আমাদের সূত্র নিয়ম অনুসারে কী লাগবে, একটা অবজেক্ট লাগবে। তাহলে সে এর অবজেক্ট করলে কি হচ্ছে, হিম। তারপর সূত্র বলছে আমাকে একটা কি লাগবে, ইনফিনিটিভ লাগবে, টু প্লাস ভার্ব লাগবে। ঠিক আছে, তাহলে উই ওয়ান্ট হিম, তাহলে কাজটি করুক, তাহলে কাজ করা ইংরেজি কি, টু ডু দ্য ওয়ার্ক। ব্যাখ্যাটা আবার দিচ্ছি, খেয়াল করে দেখুন, উই এখানে সাবজেক্ট, ওয়ান্ট এখানে ভার্ব, হিম এখানে অবজেক্ট, আর এই পুরোটা এখানে অবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কি বসে, ইনফিনিটিভ ফ্রেজ বসে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কি বসে, ইনফিনিটিভ ফ্রেজ বসে। এই হিমের কমপ্লিমেন্ট হিসেবে কি বসতে পারে, টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে একটা ইনফিনিটিভ বাক্যে কাজ করি। এটা খুব পছন্দের হবে, অনেকে হয়তো এটা বলেন যে আমি চাই তুমি সুখী হও। ঠিক আছে, যখন কেউ কাউকে না পায় তখনই মনে হয় এই কথাটা বলে। ঠিক আছে, আমি চাই তুমি সুখী হও, কার ঘরে, অন্যের ঘরে নাকি, আমি চাই তুমি সুখী হও। খেয়াল করে দেখুন, আমি চাই তুমি সুখী হও, এটা তো একদমই সহজ, আই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি। আচ্ছা, আমি লিখছি, আমি চাই, আই ওয়ান্ট, তুমি এখানে কিন্তু অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টিভ ফর্ম মনে রাখতে হবে। আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই না, আমি চাই তুমি। ঠিক আছে, আমি তোমাকে চাই না, কিন্তু এটাই গরমিলটা করবেন যদি ভুলটা করেন। এখানে আই ওয়ান্ট ইউ মানে আমি তোমাকে চাই না, এখানে হচ্ছে আই ওয়ান্ট ইউ মানে হচ্ছে আমি চাই তুমি। ঠিক আছে, আমি চাই তুমি সুখী হও। তাহলে আই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি, টু বি
হ্যাপি। খেয়াল করে দেখুন কমপ্লিমেন্ট যেটা খুব ভালোভাবে বোঝা যায় কিভাবে দেখুন, আমি বলছি একটা সমান চিহ্ন দিবেন। কমপ্লিমেন্ট বুঝতে হলে একটা কি করবেন, সমান চিহ্ন দিবেন, তাহলে কিন্তু মিলে যাবে। যেমন আমি বলতেছি সাকিব ইজ এ পলিটিশিয়ান, কথা সত্য কি না? সত্য না? খেয়াল করে দেখেন, সাকিব ইজ এ পলিটিশিয়ান, আপনি এটা মুছে দিলেন, মাঝের অংশটা মুছে দিলেন, এই সমান চিহ্নটা বসালেন, হয়ে গেছে কিন্তু। তাহলে কমপ্লিমেন্ট অবশ্যই সেটাই হবে যেটা সাবজেক্ট, আর যে অংশটা থাকে সেটা যদি কি করে একটা আরেকটাকে এগ্রি করে, যদি এগ্রি না করে এটা কিন্তু কমপ্লিমেন্ট হবে না। তাহলে কিভাবে এগ্রি করে দেখুন, এই বাক্যটাতে দেখুন, তাহলে আরও ক্লিয়ার হতে পারবেন। আই ওয়ান্ট, আমি চাই। এখন আমার চাওয়াটা কি দেখুন তো, আমার চাওয়াটা হচ্ছে তুমি সুখী হওয়া। আমার চাওয়াটা কি, তোমার সুখী হওয়া। তাহলে আই ওয়ান্ট ইকুয়াল টু ইউ টু বি হ্যাপি। তাহলে এই যে আই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি, এই তো আমার যে চাওয়াটা কি, তোমার সুখী হওয়াটা। তাহলে তোমার সুখী হওয়াটা হচ্ছে এখানে কিসের কাজ করছে, কমপ্লিমেন্টের কাজ করছে। এখানে কিসের কাজ করছে, কমপ্লিমেন্টের কাজ করছে। আসুন পরেরটাতে যাই, আমরা চাই তোমার অনেক টাকা হোক। এটা মনে হয় মারা চায় তার সন্তানের অনেক টাকা হোক বা সুনাম হোক বা তার পড়াশোনা হোক। তাহলে আপনি এটা দিয়েও কিন্তু অনেকগুলো বাক্য বানাতে পারবেন। ঠিক আছে, এটা দিয়ে আপনি কি করবেন, অনেকগুলো বাক্য বানাতে পারবেন। খেয়াল করে দেখুন, আমরা চাই, তাহলে উই ওয়ান্ট, এতটুকু আমাদের ক্লিয়ার। সাবজেক্ট আর হচ্ছে কি ভার্ব, তারপর আমাদের কি লাগবে, অবজেক্ট লাগবে। ঠিক আছে, তাহলে আই ওয়ান্ট ইউ, ঠিক আছে, এখানে কি লাগবে, অবজেক্ট লাগবে। কথা কি ঠিকঠাক শুনতে পারছেন? আই ওয়ান্ট ইউ টু হ্যাভ, ঠিক আছে, টাকা হওয়া, টু হ্যাভ এ লট অফ মানি, মানি। এই ইউটা এখানে কিন্তু অবজেক্টের কাজ করছে, আমি তোমাকে চাই বুঝায় নাই কিন্তু, আমি আবারও বলছি, এটা কিন্তু এখানে আমি তোমাকে চাই বুঝায় নাই। এটা আপনার লাগবে না, এটা জাস্ট গ্রামারের কারণে দিয়েছি যে এটা স্পোকেনের ক্ষেত্রে বলে থাকি। ইনফিনিটিভ যখন স্পোকেনের ক্ষেত্রে আমরা বলে থাকি, যেমন আমি যদি বলি কিছু খাও, তাহলে কিছু নাস্তা খাও, টু হ্যাভ সাম স্ন্যাক। তাহলে ইনফিনিটিভ যখন আপনি স্পোকেনে কথা বলবেন, কারোর সাথে কথা বলবেন, তখনও কিন্তু আপনি ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন। যেমন আবার তুচ্ছ অর্থে আবেগ প্রকাশ করতে ইমোশনে ব্যবহার করতে পারে, যে এই লোকটির সাথে আমাকে থাকতে হবে, বসবাস করতে হবে, টু লিভ দিস ম্যান, মানে এই মানুষটির সাথে থাকতে হবে। তাহলে কি বোঝাচ্ছি, টু লিভ দিস ম্যান। ক্লিয়ার? আবার আমি যদি বলি যে তুমি কিছু খাও, কিছু নাস্তা খাও, তাহলে টু হ্যাভ সাম স্ন্যাক, স্ন্যাক্স। তাহলে প্রথম থেকে আমরা একটু যাই, ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে, ভার্বের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ফ্রেজ বসে, ইনফিনিটিভ ফ্রেজ বসে। তো বিশেষ ক্যাডার হওয়া অধিকাংশ বিশ্ববিদ্যালয় স্নাতকধারীদের দীর্ঘ লালিত স্বপ্নে আমরা কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ বাক্যের সাবজেক্ট হিসেবে বসিয়েছিলাম। তারপরেরটাতে দেখি, সে অনেক টাকা থাকা প্রত্যাশিত করেছিল, বিসিএস ক্যাডার হতে হলে দুটি জিনিস দরকার বা এগুলো যে বলি, তখন আমরা দেখেছি যে অবজেক্ট হিসেবে, ঠিক আছে, যেমন এই যে টু থিংস আর রিকোয়ার্ড, হ্যাঁ, এটার অবজেক্ট হিসেবে বসেছে কি ইনফিনিটিভ ফ্রেজ। এই যে টু বি এ বিসিএস ক্যাডার, এখানে কিন্তু অবজেক্ট। দিনা ওয়ান্টেড টু বি এ বিসিএস ক্যাডার, এটা কিন্তু অবজেক্ট। এই দিনা ওয়ান্টেড টু বি এ বিসিএস ক্যাডার, এখানে কি অবজেক্ট। এই খেয়াল করে দেখুন, ভার্বের এই যে অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ফ্রেজ বসেছে, এখানে ওয়ান্টেড ভার্ব, এটার অবজেক্ট হিসেবে কি বসেছে, ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। নিডেড এখানে ভার্ব, এটার অবজেক্ট হিসেবে কি বসেছে, ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। তারপরে এটা তো খুবই সহজ ধরতে পারবেন, কমপ্লিমেন্ট মানে মনে হয় বুঝালে সিং টু হয়, এটা আমরা সবাই জানি। এইটা একটু বাসায় দেখতে হবে। আসেন এবার আসেন জিরান্ডিয়াল
ইনফিনিটিভ কখন হবে। জিরান্ডিয়ান ইনফিনিটিভে মূলত আমরা ইন্টারমিডিয়েট লেভেলে ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে থাকি, কারণ এটা সবচেয়ে সহজ ইনফিনিটিভ। উদ্দেশ্য বোঝালে, কারণ বোঝালে, শর্ত বোঝালে, প্যারেন্থেটিক্যালি সত্য কথা বলতে এই ধরনের বাক্যে আমরা কি করে থাকি, ইনফিনিটিভটা ব্যবহার করে থাকি। তখন কিন্তু ইনফিনিটিভটা নাউনের কাজ না করে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব রূপে হতে পারে। আচ্ছা, কিভাবে হতে পারে আমরা একটু দেখি। দেখুন, আমরা এটা পড়েছিলাম যে যদি কোনো উদ্দেশ্য বোঝায় তখন কি হতে পারে, টু প্লাস ভার্ব হতে পারে। আপনারা লিপ নেবেন না, কারণ এর পরের যে অংশটা, সেই অংশটাতে একদম শর্ত দেয়া আছে, মানে একদম সূত্র সহ দেওয়া আছে। 7:27 বাজে, আশা করি আমরা 20-25 মিনিটে ক্লাসটা শেষ করতে পারব। আচ্ছা, সে আমাকে দেখতে এসেছিল, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা সাধারণত বেসিক গ্রামারে ইনফিনিটিভে শিখে থাকি, কমপ্লিটিং সেন্টেন্সে যেটা আমরা করে থাকি। তো ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, এটা আমরা সবাই জানি। কিন্তু এই ইনফিনিটিভ ফ্রেজটা যখন জিরান্ডিয়াল ইনফিনিটিভ করতে যাবেন, কখন হবে একটা বাক্যে, যখন উদ্দেশ্য বোঝাবে। কি বোঝাবে? যখন উদ্দেশ্য বোঝাবে। যেমন ধরুন, সে আমাকে দেখতে এসেছিল, সে আমাকে দেখতে এসেছিল, তাহলে এই যে এটা তার একটা উদ্দেশ্য। সে কেন এসেছিল? দেখতে এসেছিল। তাহলে দেখতে আসাটা কি? তার উদ্দেশ্য। দেখতে আসাটা কি? তার উদ্দেশ্য। তাহলে এটা যদি আমি ইংরেজি করি, কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখুন, সে আমাকে দেখতে এসেছিল। তাহলে বাক্যটা আমরা করি, এটা একটা ক্লজ বা একটা সেন্টেন্স। একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে আর বাকিগুলো কি থাকে? নন ফাইনাইট। সে দেখতে এসেছিল, খেয়াল করে দেখুন, সে হচ্ছে বাক্যের সাবজেক্ট, হি বা সি, হি দিয়ে করি, ঠিক আছে। সে এসেছিল বাক্যের ফাইনাইট ভার্ব, কারণ এটা দিয়ে আমি টেন্স চিনতে পারছি, এটা দিয়ে আমি কি চিনতে পারছি? টেন্সটা ধরতে পারছি। তাহলে প্রথমে একটা সেন্টেন্স করতে হলে আমাকে কি লাগবে? সাবজেক্ট লাগবে, আমি সাবজেক্ট আনছি। এরপর কি লাগবে? একটা ফাইনাইট ভার্ব লাগবে। তখন আমি ফাইনাইট ভার্ব নিয়ে এসেছি, কি? এসেছিল, কারণ এটা দিয়ে আমি কি করতে পেরেছি? টেন্সটা চিনতে পেরেছি। যেই অংশটা দিয়ে, যে ওয়ার্ডটা দিয়ে আপনি টেন্সটা ধরতে পারবেন, হ্যাঁ, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে হি কেম, সে এসেছিল, একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল না? উদ্দেশ্যটা কি? দেখা। তাহলে এই দেখা অংশটাই কি হবে? ইনফিনিটিভ হবে। এই দেখা অংশটাই কি হবে? ইনফিনিটিভ হবে। তাহলে হি কেম টু সি মি, ঠিক আছে। হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছিল। তাহলে উদ্দেশ্য বোঝালে কি হয়? ইনফিনিটিভ হয়। তাহলে এই টু সিটা এখানে কি? উদ্দেশ্য অর্থে বসেছে। আশা করি বুঝেছেন। আচ্ছা, আমরা বাঁচার জন্য খাই, খেয়াল করে দেখুন, আমরা বাঁচার জন্য খাই একটা সেন্টেন্স। আমরা বাঁচার জন্য খাই, খেয়াল করে দেখুন, আমরা বাঁচার জন্য খাই, আমরা খাই। তাহলে আমরা এখানে বাক্যের সাবজেক্ট, উই। খাওয়া তো এখানে এটা দিয়ে আমি টেন্স ধরতে পারছি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এতটুকু কিন্তু আমি বুঝে গেছি, ঠিক আছে। উই ইট, আমরা খাই। এই যে খাই, এটার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি? বাঁচা। তাহলে এই বাঁচা অংশটা কি হবে? ইনফিনিটিভ ফ্রেজ হবে। আমি আবারও বলছি, এগুলো একদমই বেসিক লেভেলের, ঠিক আছে। ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু আমরা এটা পড়াইয়া থাকি যে যখন কোনো উদ্দেশ্য বুঝাবে, কারণ বুঝাবে, তখন ইনফিনিটিভটা বসবে। কোন অংশটাতে? যে অংশটাতে উদ্দেশ্যটা থাকে, যে অংশটাতে কারণটা থাকে। তাহলে আমরা যদি বলি যে আমরা বাঁচার জন্য খাই, তাহলে এখানে একটা বাক্যের সাবজেক্ট লাগবে, উই আনসি, খাই, ইট আনসি, কারণ এটা ফাইনাইট ভার্ব। এবার উদ্দেশ্যটা দেখি, কি? বাঁচার জন্য। তাহলে বাঁচার জন্য বললে এই অংশটা কি? নন ফাইনাইট। আরও যদি স্পষ্ট করি, এটা হচ্ছে কি? ইনফিনিটিভ। তাহলে বাঁচার জন্য ইংলিশ করলে কি দাঁড়াচ্ছে? টু ইট, টু ইট। আর এটা উদ্দেশ্য অর্থে কি হয়েছে? ইনফিনিটিভটা বসেছে। আশা করি ধরতে পেরেছেন। উই ইট টু লিভ, আমি তো এখানে ভুল করে ফেলছি, সরি। উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। উই ইট টু লিভ, লিভ মানে হচ্ছে বাঁচা, টু লিভ, বেঁচে থাকা। আচ্ছা, পরেরটা দেখেন, আপনাকে জ্বালাতন করার জন্য দুঃখিত। আপনাকে জ্বালাতন করার জন্য কি? আমি দুঃখিত। আচ্ছা, আমাদের আরও অনেক পড়া বাকি, আমরা তো শেষ করতে পারছি না। একটু আমরা দেখি, এটা খেয়াল করে দেখুন, আপনাকে জ্বালাতন করার জন্য দুঃখিত। তাহলে আপনাকে জ্বালাতন করার জন্য দুঃখিত আগে এখানে লিখে ফেলি, খালি রাখার দরকার ছিল।
আমি বারবার লিখতে হচ্ছে। আচ্ছা, আপনাকে জ্বালাতন করার জন্য আমি দুঃখিত। খেয়াল করে দেখুন, আপনাকে জ্বালাতন করার জন্য আমি দুঃখিত। তাহলে খেয়াল করে দেখুন, মূল লাইনটা হচ্ছে আমি দুঃখিত আপনাকে জ্বালাতন করার জন্য। আমি দুঃখিত আপনাকে জ্বালাতন করার জন্য। তাহলে আমি যদি এটা বলি, আমি দুঃখিত, আই এম সরি, ঠিক আছে, আই এম সরি। এখন কারণ অংশটুকুটা হবে কি ইনফিনিটিভ ফ্রেজ, কারণ অংশটুকুটা কি হবে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আপনি দুঃখিত হওয়ার কারণটা কি? কারণ জ্বালাইছেন, ঠিক আছে, আমি দুঃখিত, আই এম সরি। তো কেন সরি? কারণ আমি জ্বালাইছি। কাকে? আপনাকে। তাহলে এই যে আপনাকে জ্বালাতন করার জন্য, এটা হচ্ছে কি অংশ? কারণ অংশ। আর এই কারণ অংশটাতে কি বসে? ইনফিনিটিভ বসে। কারণ অংশটাতে কি বসে? ইনফিনিটিভ বসে, ঠিক আছে। তাহলে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, একটা ভার্ব হবে ফাইনাইট, বাকিটা হবে কি নন ফাইনাইট। যেই ভার্বটা দিয়ে আপনি টেন্সটা চিনতে পারবেন সেটা সাবজেক্টের সাথে বসাই দিবেন, আর যেই অংশটাতে আপনি কারণ দেখবেন সেটা নন ফাইনাইট বা টু প্লাস ভার্ব দিয়ে বাক্যটাকে শেষ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। খেয়াল করে দেখুন, আপনাকে জ্বালাতন করার জন্য আমি দুঃখিত। তাহলে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আই এম সরি টু ডিস্টার্ব ইউ। আমি আবারও বলছি, আপনাকে জ্বালাতন করার জন্য আমি দুঃখিত। আমি দুঃখিত, আমি হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, দুঃখিত, আই এম সরি। কারণটা কি? আমি দুঃখিত হওয়ার কারণটা কি? কারণ জ্বালাইছি। তাহলে জ্বালানো অংশটা কি? কারণ। এই কারণটা হবে কি ইনফিনিটিভ, আর আমি ইনফিনিটিভটা বসিয়ে দিয়েছি। এরপরেরটা দেখুন, আর তুমি 1 সপ্তাহের জন্য আমার বইটি পড়ার জন্য নিতে পারো। একটু এটাতে মনে হয় লেখাটা ভুল হয়েছে। তুমি 1 সপ্তাহের জন্য আমার বইটি পড়তে নিতে পারো, ঠিক আছে, বইটি পড়তে নিতে পারো। খেয়াল করে দেখুন, তুমি মাত্র মানে অনলি, ঠিক আছে, 1 সপ্তাহের জন্য আমার বইটি পড়তে নিতে পারো। খেয়াল করে দেখুন, আমরা আগে বাক্যের যে কোনো ট্রান্সলেশন করার জন্য কি বের করব? সাবজেক্ট ব্যবহার করব। তাহলে ইউ, তুমি হচ্ছে আমার বাক্যের কি সাবজেক্ট, নিতে পারো বাক্যের কি ফাইনাইট ভার্ব, পড়তে বাক্যের কি নন ফাইনাইট বা ইনফিনিটিভ অংশ, নন ফাইনাইট বা ইনফিনিটিভ অংশ, ঠিক আছে। তাহলে তুমি 1 সপ্তাহের জন্য আমার বইটি নিতে পারো। তাহলে কে নিতে পারো? তুমি। তাহলে তুমি হচ্ছে কি বাক্যের সাবজেক্ট। তাহলে নিতে পারো, ইউ, পারা, সামর্থ্য বুঝাইছে, ক্যান হবে, অ্যাবিলিটি বুঝাইলে কি হয়? ক্যান হয়। নেওয়া কি? টেক, নিতে পারো ইংরেজি কি? ক্যান টেক, নিতে পারো ইংরেজি কি? ক্যান টেক, ইউ ক্যান টেক, ঠিক আছে। এতটুকু তো সবাই আশা করি বুঝেছেন। ইউ ক্যান টেক আমার বই, ঠিক আছে, আমার বই। তাহলে মাই বুক, ইউ ক্যান টেক মাই বুক। এখন এই যে বইটা নিবে কতটুকু সময়ের জন্য নিতে বলছে? ঠিক আছে, মাত্র 1 সপ্তাহের জন্য। ইউ ক্যান টেক মাই বুক, এই যে বইটা নিবে কি করতে? পড়তে। কি করতে? পড়তে। তাহলে কি হবে? টু রিড, ঠিক আছে। আচ্ছা, ইউ ক্যান টেক মাই বুক টু রিড, এই যে রিডও নিলাম, এখন আর বাকি আছে কোনটা? মাত্র 1 সপ্তাহের জন্য। তাহলে অনলি ফর 1 উইক, ঠিক আছে, অনলি ফর 1 উইক। এই অংশটুকু হচ্ছে নন ফাইনাইট অংশ, ফাইনাইট অংশ, আর এটা হচ্ছে ইনফিনিটিভ বা নন ফাইনাইট অংশ। তাহলে একটা সেন্টেন্সে কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট ফ্রেজ অংশ থাকবে। আসেন পরেরটাতে যাই। সে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিল। ফলাফলের আশায় কোনো কাজ করলে আমরা কি বলি? ইনফিনিটিভ হবে। সে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিল। সে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিল। এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাতে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, আর বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ,
মানে টু প্লাস ভার্ব প্লাস ফ্রেজ। আরও যদি স্পষ্ট করে বলি, এই সেন্টেন্সটাতে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, বাকিটা কি আছে? নন ফাইনাইট ভার্ব আছে। তাহলে সে এখানে কি বাক্যের সাবজেক্ট হি, ঠিক আছে, কঠোর পড়াশোনা করেছিল। ইংরেজি করলে কি দাঁড়াচ্ছে? হি ওয়ার্কড হার্ড টু গেট এ গুড মার্কস ইন দ্য এক্সাম, ঠিক আছে, টু গেট এ গুড মার্কস ইন দ্য এক্সাম। আশা করি বুঝেছেন। এই ওয়ার্ক এখানে ফাইনাইট ভার্ব অংশ, হার্ড এখানে অ্যাডভার্ব, আর এতটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এতটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে। ফলাফলের জন্য যদি কোনো কাজ হয়, এই ফলাফলের আশাটা হবে কি? ইনফিনিটিভ ফ্রেজ। ফলাফলের আশাটা কি হবে? ইনফিনিটিভ ফ্রেজ। এটা আমরা সবাই জানি যে সত্য বলতে কি আমি কাজটা করি নাই, এই ধরনের বাক্য বললে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে শুরু হবে। যেমন ধরুন, খোলা কথা বলতে কি সে ভালো মানুষ নয়, তাহলে এটা যদি ইংলিশ করে কি দাঁড়াচ্ছে? ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে যেহেতু শুরু করবে, মানে টু প্লাস ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে টু ফ্র্যাঙ্ক, টু খোলা কথা বলতে বুঝাইছে না? তাহলে টু স্পিক ফ্র্যাঙ্কলি, টু স্পিক ফ্র্যাঙ্কলি, ক্লিয়ার? টু স্পিক ফ্র্যাঙ্কলি, হি ইজ নট এ গুড ম্যান, হি ইজ নট এ গুড ম্যান। আবার যদি বলি সত্য বলতে কি, তাহলে টু স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে, টু স্পিক দ্য ট্রুথ, তারা এটার যোগ্য, তাহলে দে ডিজার্ভ ইট, দে ডিজার্ভ ইট, টু স্পিক দ্য ট্রুথ, দে ডিজার্ভ ইট। আসেন, এইগুলো হচ্ছে একদম সূত্র ধরে করা, এইগুলো আপনি জাস্ট সূত্রটা দেখবেন, আপনি পারবেন। আপনি এটার স্ক্রিনশট রাখতে পারেন, খালি মানে জাস্ট সূত্রটা বসাই দিবেন, আর কিছু কাজ নেই। কেউ কোনো কিছু করতে যাচ্ছে, মানে কেউ ধরুন একটা কোনো কাজ করবে, ঠিক আছে, সে যাচ্ছে, করতে যাচ্ছে, আমি আবারও বলছি, কেউ কোনো কিছু করতে যাচ্ছে, এরূপ বুঝালে এই সূত্রটা বসবে। তাহলে সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। এই তিনটার জায়গায় আপনি আরও অসংখ্য বাক্য বানাতে পারেন, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন, গ্রামার ক্লিয়ার করতে পারেন, ইনফিনিটিভ সম্পর্কিত আপনার বেসিক ক্লিয়ার করতে পারেন। তাহলে আমরা করি, দেখুন, সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে, ভালো কথা না? সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে, তাহলে কি হবে? কেউ কিছু করতে যাচ্ছে, কোনো কিছু করতে যাচ্ছে বুঝালে এই সূত্রটা হবে। তাহলে সে আমাকে সাবজেক্ট নিয়ে আসলাম, তাহলে সে কি থার্ড পারসন সিঙ্গুলার, এম আসবে না, আর আসবে না, কি আসবে? ইজ আসবে। সূত্রের গোয়িং টু বসাই দিচ্ছি, সূত্রের কি বসাই দিলাম? গোয়িং টু, হি ইজ গোয়িং টু, তাহলে বিয়ে করা ইংরেজি কি? টু ম্যারি, হি ইজ গোয়িং টু ম্যারি, শীঘ্রই, এটা অ্যাডভার্ব, তাহলে সুন। আশা করি বুঝেছেন। পরেরটাতে আমরা যাচ্ছি, আমরা একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি, তাহলে আমরা ইংরেজি কি? উইর সাথে কি বসবে? এম বসবে না, ইজ বসবে না, কি বসবে? আর বসবে, উই আর, ঠিক আছে। করতে যাচ্ছি, তাহলে গোয়িং টু, সূত্র বলছে গোয়িং টু, ইনফিনিটিভ আনতে হবে, সূত্র বলছে এখানে ইনফিনিটিভ, টু প্লাস গোয়িংয়ের পরে কী আনতে হবে? ইনফিনিটিভ আনতে হবে। তাহলে আয়োজন করা, আয়োজন করা কি? টু অ্যারেঞ্জ, আয়োজন করা ইংরেজি কি? টু অ্যারেঞ্জ, তাহলে উই আর গোয়িং টু অ্যারেঞ্জ এ পার্টি। অবশ্যই দ্য পার্টি বা এ পার্টি দিবেন, অবশ্যই হয়তো দিতে পারেন দ্য পার্টি বা এ পার্টি, ঠিক আছে। হি ইজ গোয়িং টু ম্যারি সুন, সাদিয়া আফরিন লিখেছেন, খুবই ভালো। আমরা আশা করি তার বিয়ে খেতে পারবো নাকি? ইজ গোয়িং টু ম্যারি সুন। আচ্ছা, তারপরে দেখুন, আমরা একটি সাইবার ক্যাফে খুলতে যাচ্ছি, তাহলে উই আর গোয়িং টু ক্যাফে খুলতে, কি হবে? উই আর গোয়িং টু ওপেন এ, অবশ্যই কি হবে? এ সাইবার ক্যাফে, এ সাইবার ক্যাফে। আমি আবারও বলছি, একটি সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে, আর কি থাকবে? নন ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এই অংশটা হচ্ছে ফাইনাইট ভার্ব অংশ, এটা হচ্ছে নন ফাইনাইট অংশ, ক্লিয়ার?
এটা দিয়ে আপনি আরও চাইলে অসংখ্য বাক্য বানাতে পারবেন, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন। ধরুন আপনি যদি বলেন যে আমি বিসিএস প্রস্তুতি নিতে যাচ্ছি, আমি তাকে আনতে যাচ্ছি, ঠিক আছে, আমি খাবারটা খেতে যাচ্ছি, এরকম চাইলে অসংখ্য স্পোকেন বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আপনার কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। কেউ কিছু হতে যাচ্ছে, এর আগে বলছি কি, দেখুন তো, এর আগে বলছি করতে যাচ্ছে, আবার বলছি কি হতে যাচ্ছে, আগে বলছি করতে যাচ্ছে, এখন হচ্ছে হতে যাচ্ছে। তাহলে হবে এই সূত্র, তাহলে হবে কি এই সূত্র। যেমন তিনি একজন গায়ক হতে যাচ্ছেন, মানে চলমান, ঠিক আছে, এই জন্য আইএনজিটা হয়েছে, এই জন্য কন্টিনিউয়াসের কি হয়েছে, আইএনজিটা হয়েছে। তিনি একজন গায়ক হতে যাচ্ছেন, তো তিনি আমরা সবাই জানি হি, ঠিক আছে, একজন গায়ক হতে যাচ্ছেন, হি এর পরে কি বসে, ইজ বসে, তাহলে হি ইজ গোয়িং। এখানে কিন্তু আর টু প্লাস ভার্ব না হয়ে এখানে হবে টু বি, মানে এই বিটাও কিন্তু বেস ফ্রম মনে রাখতে হবে। এই যে টু বি এটাও কিন্তু একটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। এই যে টু বি এটাও কিন্তু একটা ইনফিনিটিভ, এটা কিন্তু টু প্লাস ভার্ব, ঠিক আছে। তাহলে তবে এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বা কী হবে, নাউন হবে। এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বা কী হবে, নাউন হবে। তাহলে তিনি একজন গায়ক হতে যাচ্ছেন, হি ইজ গোয়িং টু বি এ সিঙ্গার, অবশ্যই এ দিতে হবে, এ এখানে ডিটারমাইনার বা আর্টিকেল। তিনি রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন, তাহলে তিনি রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন হলে কি হবে, খেয়াল করে দেখুন এখানে নাউন হয়েছে, ঠিক আছে, টু বি এর পরে এখানে কি হয়েছে, নাউন হয়েছে। আর এটা কি করি দেখুন আমরা, হি ইজ গোয়িং টু বি অ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়েছে, এখানে এটা কি অ্যাডজেক্টিভ। হি ইজ গোয়িং টু বি অ্যাক্টিভ ইন পলিটিক্স, হি ইজ গোয়িং টু বি অ্যাক্টিভ ইন পলিটিক্স, এটা কে, সাকিব আল হাসান। তাহলে আমরা যদি বলি সাকিব আল হাসানের ক্ষেত্রে, ঠিক আছে, সুরুম আল হাসান কেন যেন মুখ দিয়ে চলে আসে, মানে এটা ভুলে মনে হয় চলে আসে, ঠিক আছে। তো সাকিব আল হাসান কি করছেন, রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন। এটা হচ্ছে রিসেন্ট আমাদের একটা ট্রেন্ড, মানে আমরা শুনছি, বা একটা কমন একটা যদি সাম্প্রতিক কথাবার্তা বলি যে সাকিব আল হাসান সক্রিয় হতে যাচ্ছেন, রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন, তাহলে ইংলিশটা করলে কি দাঁড়াচ্ছে, সাকিব আল হাসান ইজ গোয়িং টু বি অ্যাক্টিভ ইন পলিটিক্স, ঠিক আছে। তাহলে আপনি এই ধরনের আরও অনেক কিছুই চিন্তা করতে পারেন, হ্যাঁ, সক্রিয় হতে যাচ্ছেন। যদি আবার তামিম ইকবালকে দিয়ে চিন্তা করি, তামিম ইকবাল কমেন্ট্রিতে ধারাভাষ্যকারে সক্রিয় হতে যাচ্ছেন, কি দাঁড়াচ্ছে, তামিম ইকবাল ইজ গোয়িং টু বি অ্যাক্টিভ ইন কমেন্ট্রি, ঠিক আছে। আচ্ছা, তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এইটাও কিন্তু একদম প্রাসঙ্গিক, মিলে যাচ্ছে। তাহলে এটা করলে কি দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখুন, হি ইজ গোয়িং, এটা কিন্তু বি হবে, ঠিক আছে, গোয়িং টু বি প্রধানমন্ত্রী, অবশ্যই দা আসবে, আর প্রায়ের পিটা বড় হাতের হবে, ঠিক আছে, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ক্লিয়ার। স্পোর্টসম্যানস আর ট্রাইং টু এঙ্গেজ ইন বাংলাদেশি পলিটিক্স। হ্যাঁ, আবুল হাসান ভালো চিন্তা করেছেন, এই ধরনের মানে প্রতিদিন ধরেন আমি যে আজকে যে রুলগুলো দিছি, এই রুলগুলো দিয়ে প্রতিদিন বাক্য বানান। যেমন এখানে 3টা বাক্য দেওয়া আছে, আপনি এই ধরনের 5টা বাক্য বানান, আপনার মানে মাথার ভিতর থিঙ্ক করা শুরু করবে। আপনার যখনই থিঙ্ক করা শুরু করবে, আপনি মনে করবেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন, ঠিক আছে। আপনাকে গ্রামার শিখতে হলে বা যে কোনো ভাষা শিখতে হলে আপনাকে থিঙ্ক করা শিখতে হবে, চিন্তা করা শিখতে হবে। চিন্তা করা মানে হচ্ছে আপনার মাথায় কিছু কাজ করছে, আর কাজ করলে অটোমেটিক আপনি মানে সূত্র ধরতে পারবেন। আচ্ছা, 7:45 বাজে, আমরা দেখুন এখন লাইকলি দিয়ে করব, লাইকলি টু, কারো কোনো কিছু করার সম্ভাবনা আছে এরূপ বুঝালে এই সূত্রটা হবে, ঠিক আছে। তাহলে দেখি তার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, এটা কি হতে পারে, হি ইজ লাইকলি টু গো অ্যাব্রোড। এটা একদমই সহজ, কিন্তু খেয়াল করে দেখুন এই সহজ এই নিয়মটা, এটা আপনি পারেন, পরীক্ষায় কিন্তু এটা আসবে না, পরীক্ষায় আসবে এই ধরনের নিয়মগুলো, শেষের নিয়মগুলো। তাহলে এটা আমরা মুখে মুখে করে ফেলি, তার চাকরিটি পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে হি ইজ লাইকলি টু গেট এ
জব বা দ্য জব, তার প্রাইমারি চাকরিটি হওয়ার সম্ভাবনা আছে বা তার প্রাইমারি চাকরিটি পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে হি ইজ লাইকলি টু গেট এ জব। প্রাইমারিতে জালিয়াতি হওয়ার সম্ভাবনা আছে, যেটা আজকে অনেকে অভিযোগ করেছেন, তাহলে আমরা বলতে পারি প্রাইমারি এক্সাম ইজ কি লাইকলি টু, ধরেন জালিয়াতি হওয়ার সম্ভাবনা বুঝালে ইজ লাইকলি টু স্ক্যাম, জালিয়াতি বললে কিন্তু স্ক্যাম বুঝায়। আচ্ছা, পরীক্ষার তারিখ কর্তৃপক্ষের ঘোষণা করার সম্ভাবনা রয়েছে, যদি বলি পরীক্ষার তারিখ ও কর্তৃপক্ষের, এখানে সাবজেক্ট কর্তৃপক্ষ, তাহলে কর্তৃপক্ষের আগে অবশ্যই কী আনতে হবে, দা আনতে হবে। দ্য অথরিটি ইজ গোয়িং টু, ঠিক আছে, ইজ গোয়িং টু ঘোষণা করা কি, অ্যানাউন্স দ্য ডেট অফ দ্য এক্সামিনেশন। আজকাল লিখতে কষ্ট হচ্ছে। আচ্ছা, তারপর দেখুন এটা কি লিখেছি, শিক্ষকরা সম্ভবত পরীক্ষা পদ্ধতি উন্নতি করতে পারেন, তাহলে পারেন আমরা এই সূত্রে করি, সাবজেক্ট কি, শিক্ষকরা, দ্য টিচার্স টিচার্স যেহেতু বহুবচন কি হবে, আর লাইকলি টু উন্নত করতে পারেন, তাহলে ডেভেলপ দ্য এডুকেশন সিস্টেম। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা দেখুন, এই দুইটা হচ্ছে আমি দুইটা ব্যাংকের পরীক্ষা থেকে নিয়েছি। নতুন কমিটির আগামী মাসে একটি সভা ডাকার সম্ভাবনা রয়েছে, তাহলে নতুন কমিটি কি হবে, দ্য নিউ কমিটি। আমরা জানি কমিটি কি, কালেকটিভ নাউন, তাহলে কি হতে পারে, দ্য নিউ কমিটি, সভা ডাকার সম্ভাবনা আছে, তাহলে কি হবে, দ্য নিউ কমিটি ইজ লাইকলি টু সভা ডাক, তাহলে to call a meeting in the next month, ঠিক আছে, is likely to call a meeting in the next month। সবার শেষে দেখুন এটা করি, বাংলাদেশ সরকারের একটি বন্ধুত্বপূর্ণ বৈদেশিক নীতিমালা প্রবর্তন করার সম্ভাবনা রয়েছে, তাহলে বাংলাদেশ, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ঠিক আছে, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সূত্র করব, ঠিক আছে, এখন আমরা সূত্রে করব, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ সম্ভাবনা রয়েছে প্রবর্তন করা, তাহলে ইজ লাইকলি, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার, তাই কিন্তু ইজ বসাইছি, ঠিক আছে, ইজ লাইকলি টু প্রবর্তন করা কি, introduce a friendly foreign policy, বৈদেশিক নীতিমালা কি, ফরেন পলিসি। আচ্ছা, আমি ইংলিশটা আবার বলে দিচ্ছি, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ লাইকলি টু ইন্ট্রোডিউস এ ফ্রেন্ডলি ফরেন পলিসি। এরপরে দেখেন, কারো কোনো কিছু করতে হবে বুঝালে হ্যাভ টু হ্যাজ টু হয়, এটা তো সহজ, এটা আপনারা পারবেন। ইউ হ্যাভ টু রাইট মোর অ্যান্ড মোর, ঠিক আছে, ইউ হ্যাভ টু রাইট মোর অ্যান্ড মোর। তোমাকে আমাদেরকে বিজ্ঞান জানতে হবে, তাহলে উই হ্যাভ টু নো সায়েন্স। আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, আচ্ছা, কারো কোনো কিছু করতে হয়েছিল বুঝালে হ্যাড টু প্লাস ভার্ব হয়, তাহলে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তাহলে আই হ্যাড টু ফেস মেনি প্রবলেমস, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখছি, এটা একটা গুরুত্বপূর্ণ রুল, ঠিক আছে, কোনো কাজ কিভাবে করতে হয় বুঝালে নো প্লাস হাউ টু হয়, কোনো কাজ কিভাবে করতে হয় বুঝালে কি হয়, নো প্লাস হাউ টু হয়, তাহলে করি, এটা করছি, ঠিক আছে, উপকূলীয় মানুষ টিকে থাকতে জানে, উপকূলীয় মানুষ কি, দ্য কোস্টাল পিপল, ঠিক আছে, দ্য কোস্টাল
people know how to survive, ঠিক আছে? The coastal people know how to survive. The coastal people know how to survive. তারপর দেখুন সে সমস্যার সমাধান করতে জানে। He knows how to solve the problem. He knows how to solve the problem. তারপরে দেখুন কারো কোনো কিছু দরকার প্রয়োজন এরূপ বোঝালে কি হয়? নিড টু হ্যাভ হয়, ঠিক আছে? তার সততা থাকা দরকার। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে কি হবে? অ্যাস হবে। হি নিডস টু হ্যাভ অনেস্টি। ক্লিয়ার? সূত্রের প্রয়োগ করছে কিন্তু, আর কিছু না। তার আন্তরিকতা থাকা দরকার। হি নিডস টু হ্যাভ সিনসিয়ারিটি, ঠিক আছে? সিনসিয়ারিটি। আচ্ছা, পরেরটাতে চলে যাচ্ছে। কারো কোনো কিছু থাকা বোঝালে নিড টু হ্যাভ হ্যাড হয়। তাহলে এটা দিয়ে করছি হি দেখুন এটা কিন্তু অতীতকালে বলছি, ঠিক আছে? হি নিড টু হ্যাভ হ্যাড অনেস্টি। ক্লিয়ার? এখানে এইটা কিন্তু অতীতকালের, তা তোমার সততা থাকার দরকার ছিল। তাহলে ইউ নিড টু হ্যাভ হ্যাড অনেস্টি। আচ্ছা, কোনো কিছু গুরুত্বপূর্ণ এরূপ বোঝালে, এটা একটা গুরুত্বপূর্ণ রুল। যেমন ভালো খাবার খাওয়া গুরুত্বপূর্ণ, তাহলে এখানে সাবজেক্ট নেই, দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট কথাটাকে আমরা ধার আনতে হবে, ঠিক আছে? ইট ইজ ইম্পর্টেন্ট কথাটাকে আনতে হবে। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ গুড ফুড। বাস্তবতা জানা গুরুত্বপূর্ণ, তাহলে কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্য রিয়েলিটি, ঠিক আছে? আচ্ছা, তোমার বলেছে, আমি হি কেন লিখেছি? সরি, এটা তো তোমার বলেছে, আমি ভুলে হি লিখে ফেলছি, ঠিক আছে? তোমার বলেছে তো এটা ইউ হবে, তার বলিনি। ইউ নিড টু হ্যাভ হ্যাড অনেস্টি। এর আগেরটাও কি ভুল করেছিলাম? দেখুন, তার হলে ঠিক আছে, হি ঠিক আছে, তোমার হলে ইউ হবে। আচ্ছা, ইট ইজ ইম্পর্টেন্ট টু নো রিয়েলিটি। আচ্ছা, কেন এটা ইট ইজ ইম্পর্টেন্ট হয়েছে আশা করি বুঝেছেন, কারণ এটাতে সাবজেক্ট নেই। গুরুত্বপূর্ণ, বাস্তবতা জানা গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু কার্যকারী সাবজেক্ট নেই, তাই আমরা ইটের সাহায্য নিয়েছি। তাই আমরা বাক্যটা শেষ করতে ইটের সাহায্য নিয়েছি। শেষ করে দিচ্ছি, সময় আর বেশি নেই। সে একটি গান গাইতে চায়, উদ্দেশ্য বুঝাইছে। উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভে ওয়ান্ট প্লাস টু প্লাস ভার্ব বসে। শেষেরটা শেষ করে দেখুন, আমরা পদ্মা সেতু দেখতে সেখানে গিয়েছিলাম। তাহলে আমরা উই ওয়েন্ট দেয়ার। উদ্দেশ্য বুঝেছে না? তাহলে ইনফিনিটিভ হবে টু সি দ্য পদ্মা ব্রিজ। শেষ করে দিচ্ছি। আর এটা তো আমরা জানি, সে একটি গান গাইতে চায়, তাহলে হি ওয়ান্টস টু সিং এ সং। হি ওয়ান্টস টু সিং এ সং। আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এটা মূলত বুঝিয়েছে উদ্দেশ্য। তাহলে এই অংশগুলো উদ্দেশ্য বোঝাতে কি হয়েছে? ইনফিনিটিভ হয়েছে। এই অংশগুলো উদ্দেশ্য বোঝাতে কি হয়েছে? ইনফিনিটিভ হয়েছে। আশা করি বুঝেছেন। ক্লাস শেষ। আবারও বলছি যে আজকের যে ক্লাসের লেকচারটা শেষেরগুলো স্ট্রাকচার দেওয়া আছে, আপনি সহজে এটা নিজেই করতে পারবেন, ট্রান্সলেশন করতে পারবেন, ঠিক আছে? প্রথম থেকে আরেকবার বলি যে উদ্দেশ্য বোঝালে আমরা সাধারণত ইনফিনিটিভ যে ব্যবহার করি, বিষয়টা শুধু এটার ভেতরে সীমাবদ্ধ নয়। নন ফাইনিট হিসেবে ইনফিনিটিভ বসবে, আবার কোথায় কোথায় বসবে, কোন জায়গায় বসবে? সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসবে। তো আপনার প্রথম থেকে যখন দেখবেন আরও ক্লিয়ার ধারণা হবে। শুধু একবার দেখলেই কিন্তু যে মনে থাকবে বিষয়টা এমন না, বারবার নিত্য নতুন সেন্টেন্স বের করে আপনি কি করবেন? প্র্যাকটিস করবেন। তো আশা করি বেসিকটা
আগের থেকে একটু হলেও আপনাদের ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।